কিন্তু বাবা মা আমি এখানে কি নিয়ে থাকবো, কিসের আশায় থাকবো বলো? রিফাত যা বলেছে তার সব মিথ্যা কথা বলছে। ও এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আসলে ওর শারীরিক অক্ষমতা রয়েছে, ও একটা অক্ষম পুরুষ মানুষ। আমরা সবাই রূপ খুঁজি, কিন্তু কখনো গুণ খুঁজি না। ঠিক তেমনি আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র 1 বছর সংসার করার পর আমার স্ত্রী আমার শারীরিক অক্ষমতার কথা বলে আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। 7 বছর আগের কথা। আমার নাম রিফাত, সবাই আমাকে রিফাত চৌধুরী বলেই চিনে। আমি 2টি ফ্যাক্টরির মালিক, বাবা মায়ের একমাত্র ছেলে আমি। আমার কোনো ভাই বোন নেই। আমাদের টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। অভাব ছিল শুধু 1জন বা 2জন নতুন মানুষের, অর্থাৎ নাতি বা নাতনির, যাদের নিয়ে আমার মা বাবা খেলাধুলা করে সারাদিন পার করে দেবে। আর সে কারণে বাবা আমার বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আজ সকালে মা বাবা আর আমি নাস্তা করছি, এমন সময় মা বলল, বাবা রিফাত, আমি বলছিলাম কি, সারাদিন তোর বাবা অফিসে থাকেন, তুইও তো ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত, আর আমিও সারাদিন বাসায় একা থাকি। তোরা বাবা ছেলে অনেক মানুষের সাথে কথাবার্তায় দিন পার করে দিস, কিন্তু আমি আমি কি করব? আমার তো কথাবার্তার মতো কেউ নেই। তাই বলছি, তুই বিয়ে করে ঘরে একটা বউ নিয়ে আয়, তাহলে আমার কথা বলার মতো একজন মানুষ হয়ে গেল। রিফাতের মা, তুমি কিন্তু কথাটা মন্দ বলনি। আর যদি একটা নাতি বা নাতনি হয় তাহলে তো কোনো কথাই নেই, সারাদিন ওদের সাথে খেলাধুলো করেই সময় কেটে যাবে। কিন্তু বাবা তুমি তো জানো আমার আর একটা নতুন ফ্যাক্টরি কাজ চলছে। এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তাই বলছি ফ্যাক্টরির কাজটা শেষ হোক, তারপর দেখা যাবে। আমি নাস্তা শেষ করে অফিসে যাচ্ছি। মা পেছন থেকে ডেকে বলল, বাবা রিফাত, তুই যাই বলিস না কেন, আমরা কিন্তু তোর জন্য মেয়ে দেখতে থাকবো, আর কয়েক বছর পর তোকে কেউ মেয়ে দিতে চাইবে না। মার কথাগুলো শুনতে শুনতে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাবা মা আমার বিয়ের জন্য অপেক্ষা করতে চান না। তারা মনে করেন আমার অনেক বয়স হয়েছে, তাই এখন আমাকে বিয়ে করানো উচিত। প্রতিদিন আমি অফিসের চারদিকটা ঘুরে দেখি, তারপর আমার চেয়ারে বসি। কিন্তু আজ অফিসে এসেই সরাসরি চেয়ারে বসতেই ম্যানেজার বলল, স্যার, আপনার কি হয়েছে? আপনি কি অসুস্থ? হ্যাঁ আমি অসুস্থ, তবে শারীরিক দিক থেকে নয়, মানসিক দিক থেকে আমি খুবই অসুস্থ। কেন স্যার, কি হয়েছে? আমাকে বলা যাবে না? হ্যাঁ বলছি, বাবা মা আমার বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। সকালে মা বলল আজ থেকে আমার বিয়ের জন্য মেয়ে দেখবে। আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি, আসলে তারা আরো কয়েকদিন আগে থেকে মেয়ে দেখা শুরু করে দিয়েছে। স্যার, আপনার মা আমাকে বলেছে লাল টুকটুকে একটি মেয়ে দেখতে, মেয়েটি যেন শিক্ষিত হয় এবং আর্থিক অবস্থা যেন ভালো থাকে। কিন্তু ম্যানেজার সাহেব আমি তো বিয়ে করতে চাই না। কেন স্যার? আপনার তো কোনো কিছুর অভাব নেই, তাহলে আপনি বিয়ে করবেন না কেন? অভাব নেই এটা সত্য, কিন্তু আমার ভয় এখনকার মেয়েদের নিয়ে। কারণ এই যুগের মেয়েরা নিজের স্বামীকে মানে না, আর শ্বশুর শাশুড়ি তো দূরের কথা। বাবা মা হলো আমার বেহেস্ত, তাদেরকে যদি কোনো কারণে অপমান বা অমান্য করে তাহলে তো আমি সহ্য করতে পারবো না। এরকম আরো নানান চিন্তা ভাবনায় আমার বিয়ে করার ইচ্ছে জাগে না। স্যার, আপনার ধারণাটি একেবারে ঠিক না। আমার বাবা মা বৃদ্ধ, তারা ঠিকমতো চলাফেরা করতে পারে না। আমার স্ত্রী তাদের সেবা যত্নে কোনো রকম ত্রুটি রাখে না। ওর কথা, আগে বাবা মার সেবা, তারপর স্বামী সন্তানের সেবা। স্যার, সব মেয়েরাই কিন্তু এক হয় না। ঠিক বলেছ, সব মেয়েরাও যেমন এক নয়, তেমনি সব বউরাও কিন্তু এক নয়। তোমার স্ত্রী যেমন পরিবারের সবাইকে সুন্দর আচরণে, ভালোবাসার বন্ধন দিয়ে আবদ্ধ করে রাখতে চায়, তেমনি অনেকের স্ত্রী আছে যারা সবসময় পরিবারের সবার ভালো সম্পর্ক নষ্ট করতে পছন্দ করে। আর এইখানেই সমস্যাটা। এত সমস্যার পরও কিন্তু বিয়ে শাদী বন্ধ নেই। তাছাড়া বাবা মার কথা রাখাটা কর্তব্য। তাই বলছিলাম স্যার, আপনি বিয়ে করেন। ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন, দেখি কি করা যায়। সেদিন অফিসে ভালো লাগছিল না, তাই একটু তাড়াতাড়ি বাসায় চলে এলাম। বাসায় এসে মাকে বললাম, মা একটু এদিকে আসবে, তোমার সাথে কিছু কথা ছিল। মা আমার কাছে এসে বলল, কি ব্যাপার, আমাকে ডাকছিস কেন? তোকে খুব চিন্তিত লাগছে। কোনো সমস্যা নাকি শরীর খারাপ লাগছে? আমাকে বল। না কোনো সমস্যা হয়নি মা, আমার শরীর মন দুটোই ভালো আছে। তোমাকে একটা কথা বলবো বলে ডেকেছি। আচ্ছা মা বলো তো, তুমি আমার জন্য কেমন বউ চাও? কেন, তুই বিয়ে করবি না নাকি? আগে বলো না, আমার জন্য তোমার কেমন বউ পছন্দ? ও, বুঝতে পারছি, শেষমেশ তুই তাহলে আমাদের কথা রাখবি। মা হাসতে হাসতে বললেন, বাবা রিফাত, আমি এমন একটা বউ চাই যে কিনা পরীর মতো দেখতে, লাল টুকটুকে সুন্দরী, যার রূপের আলোতে ঘর আলোকিত করে। মা তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি উত্তর দেবে। ধরো একটা খুব সুন্দরী মেয়ের সাথে আমার বিয়ে হলো, আমি তার সৌন্দর্যের মোহে আটকে পড়লাম। মেয়েটি সেই সুযোগকে যে কোনো উপায়ে তোমাদের কাছ থেকে আমাকে আলাদা করে নিল, তখন তোমরা কি করবে?
তোমাদের কাছ থেকে আমাকে আলাদা করে নেওয়াটা কি তোমরা কখনো সহ্য করতে পারবে? মা কোনো কথার উত্তর না দিয়ে শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, ধুর পাগল ছেলে, বিয়ের আগেই কেউ এত সব চিন্তা ভাবনা করে নাকি? দেখিস এরকম কিছু হবে না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। তুই একদম চিন্তা করবি না, আমরা তোর জন্য খুব ভালো মেয়ে খুঁজতেছি আর খুব তাড়াতাড়ি পেয়েও যাব। ঠিক আছে মা, তোমাদের যা ভালো মনে হয় তাই করো, আমার কোনো আপত্তি নেই। তবে আমি চাইছি এমন একটি মেয়ে যে কিনা তোমার বাবার সেবা যত্ন করবে, আমার খেয়াল রাখবে, ভালোবাসা দিয়ে আমাদের পরিবারের সবাইকে একই সুতায় বেঁধে রাখবে। মা বাবার কথা মতো চারদিকে ঘটক পাঠানো হয়েছে একটি সুন্দরী মেয়ের খোঁজে। কয়েক মাস চেষ্টা করার পর শেষমেশ পাওয়া গেল মধ্যবিত্ত পরিবার থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত এবং খুবই সুন্দরী একটা মেয়ে। বাবা মার সাথে আমাকেও নিয়ে যাওয়া হলো মেয়েটিকে দেখতে। আমরা মেয়ের বাড়িতে বসে আমার মা বাবা, মেয়েটির মা বাবা কথা বলছে, আর এমন সময় আমাদের সামনে এসে দাঁড়ালো অপূর্ব সুন্দরী একটি মেয়ে। ঘটক আসলে কোনো মিথ্যে বলেনি। মেয়েটিকে দেখে মনে হচ্ছে এইমাত্র আকাশ থেকে একটি লাল টুকটুকে পরি নেমে এসেছে। মা যেমনটি চেয়েছিল ঠিক তেমনটি। মানুষ এত সুন্দরী হয় কি করে নিজে চোখে না দেখলে বুঝতে পারতাম না। মেয়েটিকে দেখে আমার চোখের পলক পড়ছে না। আমি এক দৃষ্টিতে তাকিয়েছি মেয়েটির দিকে, মেয়েটিও আমার দিকে তাকিয়ে আছে, যেন দুজন দুজনার যুগ যুগ ধরে চেনা জানা। মা আমাকে চুপি চুপি জিজ্ঞাসা করলো, কি রে, মেয়েটি দেখতে কেমন? তোর কি পছন্দ হয়েছে? আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। যেমন সুন্দরী চেয়েছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দরী, তাই না? মা তোমার পছন্দ আমার পছন্দ, দেখো বাবার পছন্দ হয়েছে কিনা। বাবারও তো পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? আমি ইশারায় জিজ্ঞেস করেছি, তোর বাবারও খুব পছন্দ। সরাসরি কি করে বলি যে মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে? তারপর আমার মা মেয়েটিকে কিছু প্রশ্ন করতে লাগলো। মা, তোমার নাম কি? তোমরা কয় ভাই বোন? আমার নাম নিপা, আমি একা, আমার কোনো ভাই বোন নেই। কতদূর পড়াশোনা করেছো? আমি MA পাশ করেছি। বিয়ে করার স্বপ্ন কখনো দেখিনি, কোনো মেয়েকে ভালো লাগেনি, অথচ আজ প্রথম দেখাতে মেয়েটিকে আমার এত ভালো লাগলো যা ভাষায় প্রকাশ করতে পারবো না। বাবা মার খুব পছন্দ হয়েছে, তাই বাবা বললেন, মেয়ে তো আমাদের সবার পছন্দ হয়েছে, এখন আপনারা বলেন আমাদের ছেলেকে পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ, ছেলেও আমাদের খুব পছন্দ হয়েছে, কি বলো নিপার মা? হ্যাঁ, আমারও খুব পছন্দ হয়েছে, ওদের দুজনকে একসাথে দারুণ মানাবে। মেয়ে পছন্দ হয়েছে বলে বাবা দেরি করতে চাইলেন না। তিনি মেয়েটির বাবা মানে নিপার বাবাকে বললেন, তাহলে শুভ কাজে দেরি কেন? কি বলেন বিআইন? আমার বাবার কথা শুনে নিপার বাবা বলল, ঠিক বলেছেন বেআই সাহেব, শুভ কাজে দেরি করতে নাই। তাহলে দেনা পাওনার কথাটা হয়ে যাক, আপনারা কি চান না চান, আর আমরাও কি দিতে পারবো না পারবো এই আর কি। আমার বাবা মা যৌতুকের পক্ষে নয়, তারা সবসময় যৌতুকের বিপক্ষে কাজ করে থাকেন, আর সেজন্যই বলে উঠলেন, দেনা পাওনার কথা বলছেন কেন? দেনা পাওনার কোনো আলাপ করা চলবে না, বরং আমরাই আপনার মেয়েকে মহারানী বাবদ নগদ 3 লক্ষ টাকা আর 5 ভরি স্বর্ণের অলংকার দিয়ে সাজিয়ে নিয়ে যাব। কি বলো রিফাতের মা? ঠিক বলেছো, আমরা আপনাদের কাছ থেকে একটা কানা করিও নিব না। আল্লাহর রহমতে আমাদের কোনো কিছুর অভাব নেই, কিন্তু কিছু থাক বা না থাক, মেয়ের বাবার থেকে কিছু নেওয়াই অন্যায়। বাবা মার কথাগুলো শুনে নিপার বাবা আনন্দিত হয়ে মিষ্টি খেতে বলল। তাহলে এখানে তো আর কোনো বাধাই রইলো না, নিন সবাই মিষ্টি মুখ করেন। যখন বরপক্ষ আর কনে পক্ষের মধ্যে কোনো বাধাই থাকলো না, তখন আমাদের বিয়েতে কোনো রকমের বাধা রইল না। আমাকে না জানিয়ে বাবা আগে থেকেই একটি হীরের আংটি বানিয়ে রেখেছিল তাদের বৌমার জন্য। তাই দেরি না করে আমার মা একটি হীরের আংটি বের করেই আমার হাতে দিয়ে বলল, বাবা রিফাত, এই হীরার আংটিটা বৌমার হাতে পরিয়ে দে। আমি দেরি না করে হীরার আংটিটি নিপার সুন্দর হাতের আঙ্গুলে পরিয়ে দিলাম। আংটি পরানোর পর আমার বাবা মা, নিপার বাবা মা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন আগামী 7 দিন পর আমাদের বিয়ে। তারপর সবাই আমাদের দুজনের মধ্যে কিছু আলাপ আলোচনা করার জন্য বাইরে যেতে বলল। তাই আমি আর নিপা ছাদের উপর চলে গেলাম। কিছুক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে থাকার পর বললাম, জানো নিপা, আমার বাবা মা আমাকে বিয়ে করানোর জন্য অনেক চাপ দিয়েছিল, কিন্তু কাজের চাপে বিয়ে করার কথা কখনোই চিন্তা করিনি, আজও না। অথচ এত সুন্দর পরীর মতো তোমার মুখখানি দেখে আমি সব ভুলে গেছি। এখন আমার সামনে শুধু তোমার মুখখানি ভেসে উঠছে। মনে হচ্ছে আমি যদি এই মুহূর্তে তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমার কথা শুনে নিপা মুচকি এসে দিয়ে বলল, ইসরে, সাহেবের আর তর সইছে না, একটু ধৈর্য ধরো,
মাত্র তো কয়েকদিন। আপনার মতো আমি সব সময় ভাবতাম আমি এত সুন্দরী একটি মেয়ে, আমার যদি তোমার মতো এমন একজন সুন্দর হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে হতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ আমার কথা শুনেছেন, আমি অনেক অনেক হ্যাপি তোমাকে পেয়ে। আমরা নিবার বাসা থেকে বিদায় নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। বিয়ের দিন তারিখ ঠিক করে বিয়ে সব কেনাকাটাও হয়ে গেল। আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া শেষ। আমার বাসর ঘর থেকে বাড়ির সামনের গেট পর্যন্ত দামি কার্পেট বিছানো হলো। নানান সুগন্ধি ফুল দিয়ে সাজানো হয়েছে আমার ফুলসজ্জা। কি যে অপূর্ব দৃশ্য দেখতে, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আগামীকাল আমাদের বিয়ে। খুব সুন্দরভাবে আমাদের বিয়ের কাজও শেষ হলো। আমরা নিপাকে আমাদের নিজের বাসায় নিয়ে এসেছি। আজ রাত আমাদের ফুলসজ্জার রাত। মনের মধ্যে নানা প্রশ্ন। প্রথমে কিভাবে রুমের ভিতরে প্রবেশ করব, বউকে কি বলবো, কোথায় বসবো, বউ আমাকে কি জিজ্ঞাসা করবে, আমি কি উত্তর দেব, এইসব নানান কথা ভাবতেই শীতের রাত আমার সারা শরীর ঘেমে যাচ্ছে। এমন সময় আমার এক বন্ধু এসে বলল, কিরে রিফাত, তুই বাইরে দাঁড়িয়ে আছিস আর তোর বউ খাটের উপর একা একা বসে তোর জন্য অপেক্ষা করছে। অভিমান ভাঙ্গা, যা ভিতরে যা শালা। আমার বন্ধু রুমের ভিতরে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে চলে গেল। আমি খাটের দিকে তাকিয়ে দেখি চাঁদের আলো আলোকিত সমস্ত রুম। মনে হয় স্বপ্নে দেখা আমার সেই রাজকন্যা আমার অপেক্ষায় বসে আছে। কখন আমি ওর পাশে বসে ওর সুন্দর চাঁদ মুখখানি দেখব আর বলবো, আল্লাহ তোমাকে আমার জন্য কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমি হাসি মুখে ধীরে ধীরে নিপার সামনে বসে আমার দুহাত বাড়িয়ে যে ঘোমটাতে সরাতে গেলাম, ঠিক তখনই একটা ধারালো ছুরি হাতে নিয়ে বলল, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবে না। দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি? আমি দাঁড়িয়ে পড়লাম। শুনেছি ফুলসজ্জার রাতে নাকি স্বামী স্ত্রী ফুল দিয়ে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা বিনিময় করে, আর তুমি ছুরি দিয়ে শুভেচ্ছা জানাতে চাও? ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আমি আবারও যখন নিপার কাছাকাছি বসতে যাচ্ছি, ঠিক তখন আবারও চিৎকার করে বলল, আমি বলছি না আমার কাছে আসবে না। যদি জোর করে আমার কাছে আসো তাহলে এই ছুরি দিয়ে গলা কেটে ফেলবো। চিন্তা করো না, তোমার গলা কাটবো না, আমার গলা কাটবো। আমি ভালোই ভালোই বলছি, আমার কাছ থেকে দূরে দূরেই থাকার চেষ্টা করবে, নয়তো বিপদ আছে। প্রথমে ভেবেছিলাম নিপা আমার সাথে দুষ্টুমি করছে, পরে বুঝতে পারলাম নিপা কথাগুলো সিরিয়াসলি বলছে। নিপা, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? তুমি তোমার বিয়ে করা বউ, আজ আমাদের ফুলসজ্জা, তাহলে আমি তোমার কাছ থেকে দূরে থাকবো কেন? দূরে যদি থাকতে হবে তাহলে বিয়ে কেন করলে? দেখো, এই কেন কথার উত্তর দিতে আমি বাধ্য না। আর শোনো, আজ থেকে তুমি মেঝেতে ঘুমাবে আর আমি খাটে ঘুমাবো। আর হ্যাঁ, এই কথা আমি আর তুমি ছাড়া যেন অন্য কেউ না জানে। কেউ জানলে পরিণাম ভালো হবে না বলে দিলাম। নিপা, তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। আমি কি তোমার সাথে কোনো অন্যায় করেছি বলো? কেন তুমি আমার সাথে এমন ব্যবহার করছো বলো? নিপা কোনো কথা না বলেই একটা বালিশ আর একটি কম্বল মেঝের উপর ছুঁড়ে ফেলে দিয়ে চুপচাপ খাটের উপর শুয়ে পড়লো। আমি কাকে বিয়ে করলাম? বাবা মা কাকে আমার বউ করে ঘরে তুলে আনলেন? ভালো মন্দ কিছু বলতে পারলাম না, আমার কি অপরাধ তাও জানতে পারলাম না। নিপা কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লো, কিন্তু আমার চোখে ঘুম আসছে না। সারা রাত জেগে থাকলাম আর ভাবতে থাকলাম, নিপা আপনার সাথে কেন এমন করলো? ও কি তাহলে আমাকে পছন্দ করেনি? ওর বাবা মার চাপে পড়ে আমাকে বিয়ে করেছে, নাকি ওদের সাথে ব্যবসায়িক বিষয়ে পূর্ব কোনো শত্রুতার কারণে প্রতিশোধ নিতে চাচ্ছে আমাকে বিয়ে করে? কিন্তু আমার জানা মতে কারোর সাথে আমাদের কোনো রকম শত্রুতা নেই, নাকি অন্য কোনো কারণ আছে? ওদিকে সকালও হয়ে গেছে, আমাকে অফিস যেতে হবে। নিপা এখনো ঘুম থেকে ওঠেনি, আমি একে ডাকতে পারলাম না। নতুন বউ, তাই কাউকে কিছু বলতে পারিনি। আমি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যাওয়ার সময় দেখলাম নিপা জানালার পাশে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। বাবা মামার জন্য অপেক্ষা করছে। আমি চেয়ারে বসতে বসতে আমাদের কাজের বউকে বললাম, নাস্তার টেবিলে তোমার ভাবিকে ডাকলে না? ভাইজান, ভাবি তো কাউকে কিছু না বলে আপনাদের আগে নাস্তা করেছে। আপনারা নাস্তা করেন। আমাদের আগে নাস্তা করেছে মানে? মা, তুমি কিছু বলনি? মা নরম সুরে বলল, থাক না বাবা, নতুন বউ বুঝতে পারেনি, আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে। এ নিয়ে কোনো টেনশন করবি না, এখন নাস্তা করে অফিসে যা। মায়ের কথা মতো নাস্তা করে অফিসে এসে সারাদিন ব্যস্ততার মধ্য দিয়ে পার করে দিলাম। অফিস ছুটি হয়ে গেছে, বাসায় যাওয়ার জন্য তৈরি হয়ে তখনই মনে পড়ে গেল বিয়ের আগে অফিস থেকে বাসায় ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়তাম, কারণ তখন মনের কথা শেয়ার করার মতো কেউ ছিল না। কিন্তু আজ আমার মনের সমস্ত দুঃখ কষ্ট সব কথা শেয়ার করার মতো লোক আছে, অথচ তাকে ছোঁয়া তো দূরের কথা, তার সাথে কথা পর্যন্ত বলতে পারবো না। তাহলে বাসায় গিয়ে কে লাভ? তাই সিদ্ধান্ত নিলাম আজ আর বাসায় যাব না। চেয়ারে বসে ঝিমাচ্ছি আর ভাবছি। এমন সময় অফিসের সিকিউরিটি গার্ড এসে বলল, স্যার, আপনি বাসা যাবেন না? অনেক রাত হয়ে গেছে। আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। দেখি কি করা যায়, আপনি যান। গার্ড বের হওয়ার কিছুক্ষণ পরে নিবার ফোন আসলো। হ্যালো, তুমি কোথায়? এত রাত হয়ে গেল, বাসায় আসছো না কেন? তাড়াতাড়ি বাসায় আসো। না, যাব না, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, কাজে আজ আর বাসায় যাব না। দেখো, আমি তোমাকে ভালো ভালোই বলছি, তাড়াতাড়ি বাসায় চলে আসো।
যদি তোমার আমার সম্পর্কটা কেউ জেনে যায় না, তাহলে তোমার খুব অসুবিধা হবে। দেখো নিপা, ঘরে বিয়ে করা পরীর মতো সুন্দরী বউ থাকলেও যদি তাকে ছুতে বা ভালোবাসতে না পারি, তাহলে এর চাইতে আরো বড় কোনো অসুবিধা আছে কি? আছে, এর চাইতেও বড় অসুবিধা আছে। আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি বাসায় না আসো তাহলে আমি সুইসাইড করব। এখন আসা না আসা তোমার ইচ্ছা। নিপা ফোন রেখে দিল। নিপার কথায় আজ খুব আমার ভয় হচ্ছে। ও যদি সত্যি সত্যি এমন ঘটনা ঘটায়, তাহলে আমি সমাজে কি মুখ দেখাবো? এদিকে বাবা মা বারবার ফোন করছে, তাই দেরি না করে আমি বাসায় চলে এলাম। বাসায় প্রবেশ করতেই মা রাগ হয়ে বললেন, এতক্ষণে আসার সময় হলো তোর? নতুন বউ ঘরে রেখে কেউ এত রাত পর্যন্ত বাইরে থাকে? আগে কোনো দিন তো এত রাত করিসনি, আজ এত রাত করলি কেন? তোর বাবা আর আমি কতবার ফোন করেছি, ফোন রিসিভ করলি না কেন? মা আমি অফিসের কাছে খুব ব্যস্ত ছিলাম, তাই এত রাত হলো আর তোমাদের ফোন রিসিভ করতে পারিনি। সরি মা, এমনটা আর হবে না। তারপর মা সবাইকে খাবার টেবিলে বসতে বললেন। সবাই খাবার টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছে, শুধু নিপা ছাড়া, কারণ আজকে সবার আগে খেয়ে নিয়েছিল। ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম এবং মনে মনে ভাবলাম, মা তোমাদের এই নতুন বইয়ের কারণেই তো আমার মনের ভিতর তুষের আগুন জ্বলছে। কাউকে কিছু বলতেও পারছি না, আবার সইতেও পারছি না। খাবার খেয়ে রুমে এসে দেখি নিপা ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি নিপার পাশে দাঁড়িয়ে বললাম, নিপা কার সাথে কথা বলছো? নিপা তাড়াতাড়ি ফোনটা রেখে দিয়ে বলল, বাবা ফোন করেছিল, বাবার সাথে কথা বললাম। নিপা সোফায় বসে আছে, আমি এর পাশে গিয়ে বসে পড়লাম। তুমি আমার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে পারো না। আমাকে খুলে বলো, সমস্যা কি তোমার? কেন তুমি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করছো না? আমি তোমার কি ক্ষতি করেছি, নাকি অন্য কোনো কারণ? সেটাও বলো, আমি কথা দিলে আমি সমাধান করার চেষ্টা করব। দেখো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। আর তোমার আমার কেমন সম্পর্ক এই কথা যেন কেউ না জানে। সময় হলে তোমাকে আমার সব কিছু জানাবো। ঠিক আছে, আমি তোমাকে সময় দিলাম, কিন্তু আজ থেকে তুমি আমার বাবা মার সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের সেবা যত্ন করবে। আরেকটা কথা, আমরা আগে থেকে এই বাসার সবাই একসাথে খেতে বসি, তাই আজ থেকে তুমি আমাদের সবার সাথে একসাথে খাবে, আর কোনোদিন আগে খাবে না। আমি আগে পরে বুঝি না, আমার যখনই খিদে পাবে তখনই খাবো। আর ভালো আচরণের কথা বললে, আমি কারোর সাথে ভালো আচরণ করতে পারবো না, সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। এই নিয়ে বেশি চাপ দিলে আমি কিন্তু সত্যি সত্যি সুইসাইড করব। কথা করে বলতে বলতে নিপা রুম থেকে বেরিয়ে গেল। আমি সোফায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। আজ এত ঘুম আসছিল, কখন যে সকাল হয়েছে তাও জানি না। বউয়ার ডাকে ঘুম ভাঙলো। ভাইজান, ও ভাইজান, ওঠেন না, আপনার অফিসে যাওয়ার সময় পার হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠেন। আজ এত ঘুমিয়ে পড়েছিলাম। তোর ভাবি কোথায়? ভাইজান, ভাবি তো কাউকে কিছু না বলে ড্রাইভারকে নিয়ে বেরিয়ে গেল। আমি প্রতিদিনের ন্যায় আজও বাবা মার সাথে খাবার খাচ্ছি। এমন সময় আমার মা আমাকে জিজ্ঞেস করলো, কি রে, বুয়া বললো তুই নাকি আর সোফায় ঘুমিয়েছিলি, আবার বৌমা ড্রাইভারকে নিয়ে কোথায় যেন বেরিয়ে গেল। রাতে তোর কি কোনো ঝামেলা হয়েছে নাকি? না মা, কোনো ঝামেলা হয়নি, হয়তো কোনো দরকারে বেরিয়েছে, কাউকে কিছু বলার সুযোগ পাইনি। ঝামেলা না হলেই ভালো। নতুন বউ কাউকে কিছু না বলে বাইরে চলে গেল, কাজটা কিন্তু ঠিক করেনি। বাবা রিফাত, আমরা মনে হয় সোনা চিনতে ভুল করেছি। আমার মা দুর্দান্ত চালাক চতুর মানুষ। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা চলছে, তার কিছুটা তিনি আন্দাজ করতে পেরেছেন বলে তিনি এই কথা বললেন। আসলে কি বিষয় নিয়ে ঝামেলা তা হয়তো জানে না। আমি বুঝতে পেরো না বোঝার ভান করে বললাম, এই কথা কেন বললাম মা? আমি ঠিক বুঝতে পারলাম না। আমার কাছে মেয়েটির আচার আচরণ খুব একটা ভালো লাগছে না, তাই বললাম। মা, তোমরাই তো আমাকে দেখে শুনে বিয়ে করিয়েছো, তাহলে এখন এমন কথা কেন বলছো? আমার মা কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। আমি মায়ের দিকে তাকিয়ে দেখি মার দু চোখ দিয়ে পানি ঝরছে। আমি নাস্তা সেরে বাসার বাইরে আমাদের বাগান বাড়িতে এলাম। আজ আমাদের বউ ভাতের অনুষ্ঠান, তাই বাগানটিতে রং বেরঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। কয়েক আইটেমের খাবারের আয়োজন করা হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা পর থেকেই লোকজন আসতে শুরু করবে। অনেক নামি দামি লোকজন আসবে, বড় বড় ফ্যাক্টরির মালিকরা আসবে, শহরের নামকরা ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনেক আনন্দ উল্লাসে ভরে উঠবে আমাদের এই বউ ভাতের অনুষ্ঠান। অথচ বাবা মার আর আমার মনে কোনো আনন্দ নেই। কি দরকার ছিল এইসব করার? যার জন্য আজকের এই আয়োজন, সেই যদি না থাকে, কিন্তু কোনো উপায় নেই, কারণ অনেক আগে লোকজনকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। আমার কান্নায় বুক ফেটে যাচ্ছে, সইতেও পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না। অন্তত আজকের দিনের জন্য নিপা কি আমাদের সম্মান রাখবে নাকি রাখবে না, এই নিয়ে বেশ চিন্তা হচ্ছে। কয়েক ঘন্টা পর নিপা বাসায় চলে এসেছে। আমি নিপার সাথে দেখা করতে রুমে আসলাম। ওকে বললাম, কাউকে না জানিয়ে তো সকালে কোথায় গিয়েছিলে? দরকার ছিল তাই বাইরে গিয়েছিলাম। কাউকে না বলে অন্তত আমাকে বলে যেতে পারতে। তা পারতাম, কিন্তু প্রয়োজন মনে করিনি। দেখো নিপা,
তুমি কিন্তু আমার বিয়ে করা বউ। হ্যাঁ, কিন্তু সেই অধিকার আমি তোমাকে এখনো দেইনি। অধিকার দাও বা না দাও, তারপর তুমি আমার বিয়ে করা বউ। এখনো আমার বাসায় আছো, আমার খাচ্ছ, আমার পড়ছো, আমার জিনিসপত্র ব্যবহার করছো। সেই হিসেবে আমি তোমার কাছে কৈফিয়ত চাইতেই পারি। কৈফিয়ত চাইতে পারো, কিন্তু আমি এখন কৈফিয়ত দিতে রাজি নয়। সময় হলে সব জানতে পারবে। প্লিজ নিপা, অন্তত আজকের দিনে কোনো ঝামেলা করো না। দেখো নিপা, তুমি তো জানোই এই শহরে আমাদের কত নামডাক, সবাই আমাদেরকে অনেক সম্মান করে। তুমি আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিও না। তুমি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের সম্মান বাঁচাও। প্লিজ নিপা, প্লিজ। তোমরা অযথা চিন্তা ভাবনা করছো। আমি এই অনুষ্ঠানে পুরো সময় উপস্থিত থেকে তোমাদের মান সম্মান রক্ষা করব। লোকজন আসতে শুরু করেছে। আমি নিপা আত্মীয় স্বজনদের ইনভাইট করার জন্য দাঁড়িয়ে আছি। বিয়ের দিনের চাইতে আজ আরো বেশি সুন্দরী লাগছে নিপাকে। মনে হচ্ছে সত্যি সত্যি আকাশ থেকে একটি লাল টুকটুকে পরি নেমে এসেছে আর আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। মায়ের পছন্দটা খুব সুন্দর ছিল, কিন্তু সে বুঝতে পারেনি এটা একটা মা কালফল ছিল। ওপরে লাল টুকটুকে সুন্দর, ভেতরে কালো কুচকুচে চাই। সবাই আমাদের দিকে তাকিয়ে বলছে খুব সুন্দর মানিয়েছে। কে বলছে দুজনকে এত মানিয়েছে জানো, সিনেমার জুটি। তখন আমার কান্নায় দু চোখ ভরে পানি এসে যায়। আমি বারবার লোকের অজান্তে চোখের পানি মুছে ফেলি। আমার বুকের ভেতরটা জ্বলে পড়ে সারখার হয়ে যায়। কোনো উপায় না পেয়ে মান সম্মান বাঁচানোর জন্য পুরো অনুষ্ঠান জুড়ে আমি নিপার পাশাপাশি থাকলাম। অনুষ্ঠান শেষে যে যার মতো বাসায় চলে গেল। আমি নিপা দুজন দুদিকে আলাদা হয়ে গেলাম। আশা ছিল বিয়ের পর আমার স্ত্রী আমার বাবা মার সেবা যত্ন করবে, আমার খেয়াল রাখবে, আমাদের ঘর আলোকিত করে সুন্দর বেবি আসবে, আমাদের পরিবার হয়ে যাবে সুখী পরিবার। কিন্তু সে আশায় সে ধরে বালি। অনুষ্ঠানের পর দিন থেকেই হয়ে গেলাম দুজন দুই মেরুর বাসিন্দা। নিপা ওর মতো চলে, আমি আমার মতো চলি। কিছুদিন পর নিপা ল্যাগের সাথে বাড়ি থেকে বেরোচ্ছিল। এমন সময় মা বললেন, বৌমা, লাকিজ হাতে কোথায় যাচ্ছ? আমি আমার বাবার বাসায় যাচ্ছি। তুমি বাবার বাসায় যাবে, অথচ আমরা কেউই জানি না। রিফাত কি জানে? দেখুন, আমি আমার বাবার বাসায় যাচ্ছি, এতে কারো অনুমতির প্রয়োজন মনে করি না। আপনি সরে যান আমার সামনে থেকে। মাকে ধাক্কা দিয়ে নিপা বাসা থেকে বেরিয়ে গেল। আমি অফিস থেকে বাসায় আসলে মা আমাকে নিপার কথা বলল। কথাটা শুনে মনে হয় আমার পায়ের রক্ত মাথায় উঠল। নিজেকে সামলে নিয়ে আমি মাকে সান্ত্বনা দিয়ে বললাম, আজকের পর থেকে তোমরা নিপাকে আর কোনো কিছু বলতে যাবে না। আমি ওকে কিছু বলি না। মা, তুমি তো কিছুটা জানো বিয়ের পর থেকে নিপার সাথে আমার একটা ঝামেলা চলছে, তাই আমি শেষটা দেখতে চাই। এরপর থেকে নিপা কোথায় যায়, কি করে, এই সম্পর্কে বাসার কেউ কিচ্ছু বলেনি। এমন করে কেটে গেল প্রায় 1 বছর। আজ আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তাই খুব তাড়াতাড়ি অফিস থেকে বাসায় ফিরে এসেই যখন দরজার কাছে, ঠিক তখনই নিপার কথার শব্দ শোনা যাচ্ছে। আমি দাঁড়িয়ে কথাগুলো শোনার চেষ্টা করছি। শুধু নিপার কথাগুলো শুনতে পেলাম। ও কাউকে বলছে, দেখো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। বাবা মার চাপে পড়ে তোমার কথা মতো অন্য ছেলেকে বিয়ে করেছি। ছেলেটি সোফায় আর আমি খাটে ঘুমাই। এতদিন কেউ এটা সহ্য করবে না কি? তাছাড়া বাসায় অন্য সবাইও কথাটি টের পেয়ে গেছে। তাই তুমি খুব তাড়াতাড়ি আমার সাথে দেখা করো, তা না হলে এই অঘটন ঘটে যেতে পারে। ফোন রেখে দিতেই আমি রুমে এসে নিপার সামনে দাঁড়িয়ে, কাকে ফোন করেছিলে বলো? কাকে? নিপা আজ আর চুপ থাকবে না, বলো, আমার প্রশ্নের জবাব দাও। আমি বাবা মাকে চিৎকার করে ডাকলাম, বাবা মা তোমরা কোথায়, তাড়াতাড়ি এসো এখানে। বাবা মা আমার চিৎকার শুনে দৌড়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? দেখো বাবা মা, তোমাদের পছন্দের লাল টুকটুক এত সুন্দরী বৌমা একটা ঠক, মিথ্যাবাদী, প্রতারক, বিশ্বাসঘাতিনী। ও আমার সাথে 1 বছর থেকে যে অন্যায় করেছে, আজ এর জন্য শাস্তি পেতে হবে বাবা। আর এই জন্য তুমি আর বাবা মাকে ফোন করে আসতে বলো, আমি সবার সামনে কথাগুলো বলবো। রিফাতের বাবা, আমার মনে হয় রিফাত যা বলেছে তা সত্যি বলেছে, কারণ আমাদের কাজের বউ আমাকে অনেক দিন আগেই বলেছিল। আম্মা, আপনাকে একটা কথা বলবো, আপনি কিন্তু আমাকে বকা দিবেন না। আমার মনে হয় কি, ভাইজান আর ভাবির সাথে খুব বড় সড়ো ঝামেলা হয়েছে। ভাবি খাটের উপর শুয়ে ঘুমায় আর ভাইজান সোফায় শুয়ে ঘুমায়। বউ আমাকে আরো অনেক কথা বলেছে, তাই বলছি রিফাত যা বলছে তাই করো। ঠিক আছে, আমি এখনই বিআইবিআনকে ফোন করে আসতে বলছি। মায়ের কথা শুনে বাবা নিপার বাবাকে ফোন করছে। খুব জরুরিভাবেই ফোন করায় নিপার বাবা মা অল্প সময়ের মধ্যে আমাদের বাসায় চলে আসে। আমার বাবা মাকে সালাম দিয়ে বলল, কি ব্যাপার বেয়াই, এত জরুরিভাবে ডাকলেন কেন? কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, খুব বড় সড়ো সমস্যা। কি সমস্যা আপনারা বলেন না কেন? সবাই চুপ করে আছেন কেন? বলুন। বাবা রিফাত, তোর সমস্যা তাই তুই বল, এখানে এখন আমরা সবাই আছি। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কথা সবার সামনে বলতে লাগলাম। বাবা মা, আজ আমি আপনাদের কাছে কিছু লুকাবো না। নিপার আর আমার যেদিন বাসর, সেদিন নিপা খাটের উপর বসে আছে
আর আমি ওর কাছে যেতেই একটা ধারালো ছুরি হাতে নিয়ে বলল, আমি যদি ওর কাছে যাই তাহলে সুইসাইড করবে। তাই আমি নিপার কাছাকাছি না গিয়ে ওকে বললাম, তোমার কি হয়েছে আমাকে বলো। আমি কোনো অন্যায় করেছি নাকি? কোনো অন্যায় করিনি, তাও আমার কাছে বলতে পারো। কিন্তু ও আমার কথাই শুনছিল না। আমি নিপাকে অনেকবার বুঝিয়েছি, অনেকবার জানতে চেয়েছি কি আমার অপরাধ। ও কিচ্ছু বলেনি। ওর এক কথা, সময় হলে সব বলবে। তাই আমি নিপাকে সময় দিলাম যাতে নিপা তার ভুল বুঝতে পারে, ভালো হয়ে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করে। দিন যেতেই থাকলো, কিন্তু ওর ভালো হওয়ার কোনো লক্ষণ পেলাম না। আমার কোনো কথা শুনতো না, যেখানে মন চাইতো সেখানে চলে যেত, বরং দিনের পর দিনও আমাকে অপমান অপদস্থ করতো। আপনার মেয়ে আমার বাবা মাকে, এমনকি কাজের বউকে অপমান অপদস্থ করতে ছাড়েনি, কিন্তু আজ ওর পাপের শের পুরো হয়েছে। আজ আমি তাড়াতাড়ি বাসায় এসেছি বলেই ওর আসল রূপ আমার কাছে ধরা পড়ে গেল। নিপা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছে। নিপা ওকে ছেড়ে থাকতে পারছে না, খুব তাড়াতাড়ি ও এখান থেকে পালিয়ে যাবে। এখন আপনারাই বলেন, জেনে শুনে কেন আমাকে ঠকালেন, কেন আমার সাথে প্রতারণা করলেন বলেন। আমার মেয়ে নিপা একটা গরিব ছেলেকে ভালোবাসতো, কিন্তু আমরা ওদের সম্পর্কটা মেনে নিতে চাইনি। তাই নিপাকে আমরা চাপে ফেলে তোমার সাথে বিয়ে দিয়েছি। কিন্তু আমরা ভাবতে পারিনি ও আমাদের মান সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিবে। বিয়ান, বাবা, রিফাত, তোমরা ওকে ক্ষমা করে দাও। ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে। তারপর নিপার বাবা মা নিপাকে অনেক বোঝানোর চেষ্টা করে বলল, মারে, কোনো বাবা মাই সন্তানের ক্ষতি চায় না, সবাই সন্তানদের ভালোই চায়। আমরাও তোর ভালোর জন্যই গরিব ছেলেটির সাথে বিয়ে না দিয়ে এই শহরের নামকরা ধনী পরিবারের ছেলের সাথে বিয়ে দিয়েছি। এখানে তোর কোনো কিছুর অভাব নেই, তাই তোর ভালোর জন্যই বলছি, ওই ছেলেটার কথা ভুলে গিয়ে এখানে মনোযোগ দিয়ে সংসার কর, পরিবারের সবাইকে আপন করে নে, আমাদের মান সম্মান নষ্ট করে দিস না মা। নিপার বাবা নিপাকে বললেন। নিপা মা, তুই সবার কাছে ক্ষমা চেয়ে নে। নিপা চিৎকার করে বলল, কিন্তু বাবা মা, আমি এখানে কি নিয়ে থাকবো, কিসের আশায় থাকবো বলো? রিফাত যা বলেছে তার সব মিথ্যা কথা বলছে। ও এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আসলে ওর শারীরিক অক্ষমতা রয়েছে, ও একটা অক্ষম পুরুষ মানুষ। আমি আশ্চর্য হয়ে গেলাম। কি নিপা, তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে? আমি তো তোমাকে কোনোদিন ছুঁয়েও দেখিনি। নিপা আমাকে তিরস্কার করে বলল, না কে, এখন কত কিছু বলবে, আমি এটা করিনি ওটা করি না, আরো কত কি। চলো মা, আর এক মুহূর্তে এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। নিপার একটি কথায় বাসার সবার মুখ একেবারে বন্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলতে পারলো না। নিপা সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। আমি ওর পিছনে পিছনে এদিক ওদিক যাচ্ছি আর বলছি, তুমি আমাকে বলতে পারতে আমি তোমার সংসার করব না, আমি একজনকে ভালোবাসি, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতাম। তুমি আমাকে এত বড় মিথ্যা বাবদ দিয়ে যেতে পারো না? তুমি চলে যাও, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু সবার সামনে সত্যি কথাটা বলে যাও, আমি তোমাকে কোনোদিন ছুঁয়েও দেখিনি। দাঁড়াও নিপা, আমার একটা কথা শুনে যাও। আমার কানের কাছে বলল, এই মিথ্যা কথা ছাড়া এখান থেকে বেরোনোর আমার আর কোনো রাস্তা ছিল না। বাই, ভালো থেকো। নিপা ওর বাবা মাকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে গেল। আমি ওর দিকে তাকিয়ে দেখতেই বেহুশে মাটিতে পড়ে গেলাম। বাবা মামাকে খাটে শুয়ে দিয়ে ডাক্তার আনলেন। কয়েক ঘন্টা পর আমার জ্ঞান ফিরে আসে। আমার অসুস্থতার কথা শুনে আমার অফিস স্টাফরা আমাকে দেখতে এসেছে। আমি সবাইকে তাকিয়ে দেখতেই আমার দুচোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসলো। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার জন্যই তোর আজ এই পরিণতি, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি মায়ের হাতটা ধরে কান্না করতে করতে বললাম, মা, আমি এখন কেমনে সমাজে মুখ দেখাবো? নিপা আমাকে এত বড় একটি মিথ্যা অপবাদ দিয়ে চলে যেতে পারলো। আমার পরিণতি দেখে সবাই আমাকে সান্ত্বনা দিতে লাগলো। আমার ম্যানেজার বলল, স্যার, আপনি এত ভেঙে পড়লে চলবে? আপনি না পুরুষ মানুষ, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি কাজে মনোযোগ দিন, দেখবেন সব আগের মতো ঠিক হয়ে গেছে। আমার বাবা মাও বলল, বাবা রিফাত, একটা কথা মনে রাখবি, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। সকলের উপদেশ শুনে আমি বললাম, আপনারা ঠিকই বলেছেন। দীর্ঘ 1 বছর সবসময় দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আজ থেকে আমি চিরমুক্ত। আমি আবার আগের মতো অফিসে যাচ্ছি, ঠিক সময় বাসায় সবার সাথে কথা বলা, খাওয়া দাওয়া সবই করছি। কিছুদিন পর নিপা নিজে থেকে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। ভালোই হলো, আমি আরও নিশ্চিত হলাম। নিপা চাইলে যখন তখন আমাকে আবার বিরক্ত করতে পারবে না। এদিকে আমার নতুন ফ্যাক্টরি কাজ শেষ, কয়েকদিন পর উদ্বোধন করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমি অফিস স্টাফদের নিয়ে ফ্যাক্টরি সম্পর্কে কিছু আলোচনা করছি। এমন সময় অফিসের পিয়ন এসে বলল, স্যার, আপনার সাথে একজন বয়স্ক লোক দেখা করতে এসেছে। আমি বলছি আপনি এখন ব্যস্ত, কিন্তু লোকটা বললেন আপনাকে খুব দরকার। ঠিক আছে, ওনাকে ভিতরে পাঠিয়ে দাও। লোকটি ভিতরে প্রবেশ করে বললেন, স্যার, আপনার সাথে কিছু কথা ছিল।
আমি লোকটিকে একটি চেয়ার দেখিয়ে দিয়ে বললাম, আঙ্কেল ওখানে বসেন। লোকটি চেয়ারে বসতে সংকোচ হচ্ছিল, আমতামতা করে বলল, আমি আপনার সামনে চেয়ারে বসবো? দেখুন আঙ্কেল, আমি একজন মানুষ, আর আমি সব মানুষকে সমান চোখে দেখি, তেমনি নিশ্চিন্তে বসতে পারেন। এবার বলুন, কি বলতে চান? স্যার, আমার একটা চাকরির খুব দরকার। আপনি এখন কি করেন? আমার ছোট্ট একটা মুদিখানার দোকান আছে, ওখান থেকে যা ইনকাম হয় তা দিয়ে কোনো রকমের সংসার চলে। তাই আমি লোকটিকে থামিয়ে দিয়ে বললাম, ঠিক আছে আঙ্কেল, আর বলতে হবে না। আমি বরং আপনাকে কিছু মোটা অঙ্কের টাকা দিচ্ছি, তা নিয়ে দোকানে বেশি করে মাল তুলে বিক্রি করে সংসার চালান। এই বয়সে আপনাকে চাকরি করতে হবে না, ঠিক আছে? না স্যার, আমার জন্য নয়, চাকরিটা আমার মেয়ের জন্য। ও সরি আঙ্কেল, চাকরিটা তাহলে আপনার মেয়ের জন্য? কিন্তু আপনার মেয়ে কি লেখাপড়া জানে? হ্যাঁ স্যার, ও অনার্স পাস করেছে। তাহলে তো খুব ভালো। আমার অফিসে অনার্স পাস করা একটি মেয়ের বিশেষ প্রয়োজন। আঙ্কেল, তাহলে আপনার মেয়েকে নিয়ে সামনের মাসের 1 তারিখে আমার অফিসে চলে আসেন। আর হ্যাঁ, ওর প্রয়োজনীয় কাগজপত্র যেন নিয়ে আসে। এই নিন আমার কার্ড। স্যার, আমার মেয়ের একটি চাকরি খুব দরকার, কিন্তু আমার মেয়ে বলেছে সে আর কোনোদিনও চাকরি ইন্টারভিউ দিতে আসবে না। কারণ 5 বছর থেকে অনেক অফিসে ইন্টারভিউ তো ডাকছে, কিন্তু ইন্টারভিউ দিয়েছে, চাকরি হয়নি। তাই বলছিলাম আপনি যদি দেন তাহলে আমি আমার মেয়েকে নিয়ে আসতে পারি। আমি লোকটিকে বললাম, আঙ্কেল আপনার বাসার ঠিকানা দেন, আমি আগামী পরশু আপনার মেয়েকে দেখতে যাব। আপনার বাসায় চাকরি সম্পর্কে আলোচনা করব। আমি লোকটির বাসার ঠিকানা নিয়ে তাকে চা নাস্তা করে বিদায় দিলাম। প্রতিদিন লাঞ্চ শেষে অফিসের সবাই 1 ঘন্টা বিশ্রাম নেয়, আমি সবার সাথে বিশ্রাম নিয়ে থাকি। তেমনি আজকেও লাঞ্চ শেষে আমি অফিস রুমে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছি। এমন সময় অফিসের পিয়ন আমাকে ডেকে বলল, স্যার, আপনার সাথে একটা মেয়ে দেখা করতে এসেছে। আমি অবাক হয়ে বললাম, আমার সাথে একটা মেয়ে দেখা করতে এসছে, তাও আবার আমার অফিসে? তুমি এটিকে চেনো? স্যার, আমি ওনাকে চিনি না, কিন্তু দেখে মনে হচ্ছে কোনো বস্তি থেকে এসেছে। মনে হয় কোনো চাকরি অথবা সাহায্যের জন্য এসেছে। ঠিক আছে, তুমি মেয়েটিকে পাঠিয়ে দাও। মেয়েটা আমার রুমে আসতেই আমি তাকে চেয়ার টেনে বসতে বললাম। মেয়েটি চেয়ারে বসতে বসতে বলল, আমার নাম জান্নাত, আগামীকাল আপনি নাকি আমার সাথে দেখা করতে যাবেন। কথাটা শুনে আমার মনে হলো এই মেয়েটির বাবাই তাহলে কাল আমার কাছে এসেছিল চাকরির ব্যাপারে। আমি নীরব হয়ে মেয়েটিকে কতক্ষণ দেখলাম, তারপর অবাক হয়ে বললাম, কিন্তু আপনি হঠাৎ আমার অফিসে আসলেন? মেয়েটি মুচকি এসে উত্তর দিল, আমি অপমানের হাত থেকে বাঁচতে আর আপনার সময় বাঁচাতে অফিসে এসেছি। আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। মেয়েটি আমার চোখ পেতে রেখে বলল, বুঝতে পারলেন না তো? মানেটা খুবই সহজ। আমি যখন আপনাকে বললাম আপনার সাথে আমার দেখা করার কথা, তখন আপনি আমার দিকে খুব ভালো করে তাকিয়েছিলেন, আর আমিও তখনই লক্ষ্য করেছিলাম আপনার কপালের চামড়াটা কুঁচকে গিয়েছিল, কারণ আমি দেখতে খুবই কালো। আজকাল কেউই মেয়েদের গুণ দেখে না, দেখে শুধু গায়ের চামড়াটা ফর্সা কিনা, যেটা আমার মধ্যে নেই। আপনি আমাকে চাকরি দেওয়ার উদ্দেশ্যে আমার বাসায় যাবেন, আমার কুৎসিত চেহারা দেখে আপনি আমাকে চাকরি দিবেন না, তারপর আপনি চলে যাবেন, আর আমার তখন বাবার মুখে অকথ্য ভাষায় গালাগালি শুনতে হবে। আমাকে জন্ম দেওয়ায় ওনাদের পাপ হয়েছে, আমি কেন এখনো মরি না, আরো অনেক কিছু শুনতে হবে। আমার এই কথাগুলো যেন আর শুনতে না হয়, তাই আপনার এইখানে আসা। আমাকে যেহেতু দেখছেনই, আশা করি কাল আর আমাকে দেখতে আসবেন না। কথাগুলো বলে মেয়েটি যখন চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তখন আমি বললাম, আচ্ছা আপনার এমন ধারণা কেন হলো? আপনাকে আমার পছন্দ হবে না, আপনাকে চাকরি দেব না? মেয়েটি তখন আস্তে আস্তে বলল, পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, প্রায় 5 বছর থেকে যোগ্যতা অনুযায়ী অনেক অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছি। যারা এসএসসি ও এইচএসসি পাশ করেছে তাদের চাকরি হলো, কারণ তারা দেখতে খুব সুন্দরী। আর আমি অনার্স পাশ করা একটি মেয়ে, আমার চাকরি হলো না, তার কারণ আমি দেখতে কালো কুচকুচে। এটা বাস্তব জীবন, আর এই বাস্তব জীবনে একটা কালো মেয়েকে প্রতিটা পদে পদে অপমানিত হতে হয়। কিছুক্ষণ আগেও আমি যখন আপনার জন্য অপেক্ষা করছিলাম, তখন আমার পাশে একটি সুন্দরী মেয়ে কোনো কারণে বসেছিল। আপনার পিয়ন সেই মেয়েটিকে চা দিল, অথচ আমি পাশে বসা, আমার দিকে ফিরেও তাকালো না। আমি যত মেয়েটির কথাগুলো শুনছিলাম, ততই অবাক দৃষ্টিতে মেয়েটির চোখের দিকে তাকিয়ে থাকলাম। ও দুটি চোখের কোণে পানি জমে আছে, মাঝে মাঝে ওর 2-1 ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মেয়েটি চুপচাপ বসে রইল। আমি মেয়েটিকে বললাম, থেমে গেলেন কেন? বলতে থাকুন, আমি আপনার সব কথা শুনতে চাই। মেয়েটা আবারও বলতে লাগলো, আমি তখন ছোট পহেলা ফাল্গুনের দিন, সবাই লাল শাড়ি পরেছে, আমিও সবার মতো লাল শাড়ি পরলাম, সবার মতো আমিও সাজলাম, বাহিরে বের হলাম। তখন
পাশের বাসার আন্টি আমাকে দেখে বলল, যতই মেকআপ করি না কেন কাক কখনো ময়ূর হতে পারে না। সেদিনের পর থেকে আর সাজতে ইচ্ছে করে না। বান্ধবীদের গায়ে হলুদে আমিও হলুদ শাড়ি পরেছিলাম। ভেবেছিলাম বান্ধবীর সাথে সেলফি তুলব, কিন্তু বান্ধবীর সেলফিতে সবার জায়গা হলেও আমার জায়গা হয়নি, কারণ আমি সেলফির ভিতর থাকলে ওদের সেলফিটা নষ্ট হয়ে যাবে। আপনাকে আরও একটি ঘটনা বলি। আমাদের ভার্সিটির একটা মেয়ে ধর্ষিত হয়েছিল। আমরা প্রতিবাদ করার জন্য সবাই যখন আলোচনা করছিলাম, তখন হঠাৎ একজন বলল, মেয়েটা যদি জান্নাতের মতো হতো তাহলে ধর্ষিতা হতে হতো না, কারণ ধর্ষণকারীর চেহারা দেখেই ভূত ভেবে দৌড়ে পালাতো। কথাটা শুনে সবাই হাসতে লাগলো, আর আমি নীরবে চোখের জল ফেললাম। তাই আমি আপনাকে অনুরোধ করছি, মিছে সান্ত্বনা আর আমাকে অপমান করার জন্য আগামীকাল আমাদের বাসায় যাবেন না। কলিং বেল টিপে আমি আমার পিএনকে ডেকে বললাম, নেক্সট টাইম এই মেয়ে যখন অফিসে আসবে তখন চা কফি সব ওনার সামনে এনে দেবে। কিন্তু কেন স্যার? আমি পিএনের দিকে তাকিয়ে বললাম, কারণটা আগামীকাল থেকে জানতে পারবে, এখন যেতে পারো। তারপর মেয়েটিকে বললাম, তোমার নাম যেন কি বললে? ও হ্যাঁ, মনে পড়েছে, জান্নাত। শোনো জান্নাত, আমি জীবনে কাউকে কখনো কোনো মিথ্যা আশ্বাস দিইনি, আজও দেব না। মনে করো তোমার চাকরি হয়ে গেছে, আগামীকাল তুমি তোমার সমস্ত কাগজপত্র নিয়ে আসবে। আগামীকাল থেকে তুমি আমার পিএস। এখন তুমি বলো, তোমার কোনো আপত্তি আছে কিনা? স্যার, আপনি যদি আমাকে ঘর মোছার কাজও দিতেন তাও আমার কোনো আপত্তি থাকতো না। একটি চাকরি হলেই হলো, কারণ এই চাকরির জন্য হয়তো আমি আমার পাশের বাসার আর আমার বাবা মার অপমানের হাত থেকে বেঁচে যাব। আমি জান্নাতের কথা যতই শুনছি তত অবাক হয়ে যাচ্ছি। জান্নাত, আমি একটি কথা ঠিক বুঝতে পারলাম না। পাশের বাসার লোকজন তোমাকে অপমান করে মেনে নিলাম, কিন্তু তোমার বাসার লোকজন অপমান করে কেন? স্যার, আপনারা পুরুষ মানুষ, আপনারা কি করে বুঝবেন মেয়েদের দুঃখের কথা? আপনারা সারা জীবনের জন্য নিজের বাবার বাসায় থাকতে পারেন, কিন্তু আমরা মেয়েরা সারা জীবন বাবার বাসায় থাকতে পারি না। মেয়েদের বিয়ের বয়স হতে না হতেই বাবা মা তার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আর যদি মেয়ের বিয়ের বয়স পার হয়ে যায় তাহলে তো বাবা মার বকাবকি খেতেই জীবন শেষ। এত বড় হয়েছে, বিয়ের ঘর আসে না। কবে বিয়ে হবে, কবে আপদ বিদায় করতে পারবো, তাহলে বেঁচে যাই। তুই মরতে পারিস না, আল্লাহ তোকে চোখে দেখে না। এসব নানান রকমের কথা শুনতে হয় মেয়েদেরকে। মেয়েরা মনে হয় বাবা মার মাথায় বোঝা। স্যার, একটি বিয়ে উপযুক্ত মেয়ের বিয়ে না হলে বাবা মার ভাইয়ের রোজগারের টাকায় খেয়ে পড়ে বেঁচে থাকা যে কতটা কষ্টের, কতটা দুঃখের, তা আমিই জানি। আর তাই বেঁচে থাকার জন্য আমার একটা চাকরির প্রয়োজন। এখন আপনি আমার শেষ আশা ভরসা। আপনি যদি আমাকে চাকরি না দেন তাহলে হয়তো আমার বেঁচে থাকার স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে। জান্নাতের কথা শুনতে শুনতে কখন যে আমার চোখ দিয়ে পানি ঝরছে সেটা আমি নিজেও জানি না। আসলেই প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো দুঃখ আছে, কারোটা প্রকাশ পায়, কারোটা আবার পায় না। জান্নাতকে দেখতে একটা হাসি খুশি মেয়ে মনে হয়, অথচ ওর মনের ভিতরে যে এত দুঃখ কষ্ট রয়েছে সেটা যদি প্রকাশ না করতো তাহলে কোনোদিনও জানতে পারতাম না। তেমনি আমি আমার অফিসে ঠিকমতো আসা যাওয়া করছি, সমস্ত শ্রমিক কর্মচারীদের সঙ্গে শেষে কথা বলছি, অথচ আমার মনের মধ্যেও সব সময় একটি দুশ্চিন্তা কাজ করছে, সেটাও কেউ বুঝতে পারেনি। আমি জান্নাতকে বললাম, জান্নাত, তোমার কথাগুলো শুনে বুঝতে পারলাম তোমার মধ্যে অনেক প্রতিভা আছে, তোমার মধ্যে অনেক ইচ্ছা শক্তি আছে, তুমি পারবে আমার ফ্যাক্টরিটাকে আরও উপরে নিয়ে যেতে। আরেকটি কথা, বাসায় তোমার কে কে আছে তা তো জানা হলো না। বাসায় আমার বাবা মা, আমি আর আমার ছোট্ট একটি ভাই আছে। ও এবার অনার্স পরীক্ষা দিয়েছে। ঠিক আছে জান্নাত, আগামীকাল তাহলে দেখা হচ্ছে, আজ এসো, বাই। আমি জান্নাতকে বিদায় দিয়ে অফিসের কাজে মন দিলাম। আজ সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হলো জান্নাত নামের মেয়েটির কথা, তাই আমি অনেক আগে অফিসে চলে এসেছি। তার কারণ জান্নাত অফিসে এসে যদি আমাকে না পেয়ে ফিরে যায় তাহলে আবার কোনো অঘটন ঘটে যেতে পারে। আমি দোতলায় দাঁড়িয়ে জান্নাতের আসার অপেক্ষা করছি। জান্নাত কালো রঙের সালোয়ার কামিজ পরে মোটামুটি সেজে গুজে অফিসে চলে এসছে। গায়ের রং কালো হলেও ফেসটা কিন্তু ততটাও খারাপ না। ওর মাথার কোপাটা ছিল বেশ বড় সড়ো, ছেড়ে দিলে মনে হয় চুলগুলো মাটিতে ছুঁয়ে যাবে। আমাকে দেখে মুচকি হাসি দিয়ে বলল, গুড মর্নিং স্যার, আপনি কেমন আছেন? গুড মর্নিং, আমি খুব ভালো আছি, এসো আমার সাথে। আমি জান্নাতকে আমার অফিসে নিয়ে এসে সব কাগজপত্র দেখে ওর যে সব কাজ করতে হবে তা বুঝিয়ে দিয়ে পিয়নকে ডেকে বললাম, তোমাদের নতুন ম্যাডামের রুমটা দেখিয়ে দাও। ওকে স্যার, ম্যাডাম আমার সাথে আসুন। আজ 1 তারিখ,
আমাদের নতুন ফ্যাক্টরির উদ্বোধন অনুষ্ঠান। বাবা মা আমাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সবাই একসাথে অফিসে যাচ্ছি। এমন সময় জান্নাতের কথা মনে পড়ল। মা বাবা, তোমাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। গত 3 দিন হলো আমার একজন মেয়েকে পিএস হিসেবে রেখেছি। তা এই 3 দিনে ওর সম্পর্কে কতটুকু জেনেছো? সাথে সাথে আমার মা বললেন, মেয়েটির আচার আচরণ কেমন? বাবা মা, আমি 3 দিনে বুঝতে পেরেছি মেয়েটির জ্ঞান, বিবেক, বুদ্ধি, কাজকর্মে সব দিকে এক্সপার্ট। আর আচার আচরণ অত্যন্ত ভালো মনে হলো। বাবা মা ফিতা কেটে অফিস উদ্বোধন করেন। তারপর থেকে চালু করা হলো অফিসের সব কাজকর্ম। জান্নাতকে যেসব কাজ করতে বলা হয়েছে সে শুধু সেই কাজগুলোই করেনি, বরং অফিসের সব কাজে আমাকে সহযোগিতা করেছে। এমনকি ওর পরামর্শ অনুযায়ী কাজ করে আমি মাত্র 6 বছরেই অনেক লাভবান হয়েছি। নতুন করে আরও 2টি ফ্যাক্টরি কাজ চলছে। এর পুরো কৃতিত্ব জান্নাতের। এর জন্যই আজ আমি এত দূর এগিয়েছি। আজ রাতে বিশেষ একটি কাজ থাকায় দেরিতে ঘুমাতে যাচ্ছি। ঠিক এমন সময় অচেনা নাম্বার থেকে ফোন এলো। আমি ফোন রিসিভ করতে একটি মেয়ের কণ্ঠ। হ্যালো রিফাত, জি, আমি রিফাত। কিন্তু আপনি কে? কেমন আছো তুমি? বাবা মা কেমন আছে? আমি ভালো আছি, বাবা মা ভালো আছে, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। কে আপনি বলুন তো? আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। তুমি কি আমাকে ভুলে গেছো? আমার কথা কি একবারও মনে হয় না? ও নিপা, মিথ্যাবাদী, প্রতারক, বিশ্বাসঘাতিনী, একটি ডাইনি। তোমার কারণে আমার জীবনটা পুরো সার্কার হয়ে যাচ্ছিল। তুমি চলে যায়, আবার নতুন করে জীবন ফিরে পেয়েছি। সে তোমাকে কি কখনো ভুলে থাকা যায়? প্লিজ তুমি এমন করে বলো না। আমার মনে হয় তুমি বেশি ভালো নেই। কি করে ভালো থাকি বলো? এত বড় একটা মিথ্যা অপবাদের পর বাঁচতে ইচ্ছে করছিল না, কিন্তু আত্মহত্যা মহাপাপ, তাই এখনো বেঁচে আছি। আমি ভালো থাকি বা না থাকি, তুমি তো তোমার স্বামীকে নিয়ে সুখে আছো। দেখো নিপা, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। আর কখনো ফোন করবে না, রাখছি। হ্যালো, প্লিজ। হ্যালো, আমার একটি কথা শোনো। হ্যালো হ্যালো। নিপা বারবার ফোন করেই চলেছে। আমি আর ফোন রিসিভ করলাম না। ওর কোনো কথাই আমার কাছে ভালো লাগছিল না, কিন্তু থামছেই না, ফোন করেই যাচ্ছে। তাই আবারও ফোন রিসিভ করলাম। দেখো নিপা, তুমি কি বলতে চাও তাড়াতাড়ি বলো, আমার শোনার সময় নেই। প্লিজ রিফাত, ফোনটা কেটে দিও না। আমাকে তুমি যত ইচ্ছে ঘৃণা করো, আমার একটি কথা শোনো। তোমাকে ছেড়ে আসার পর থেকে একটি রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি। আমি তোমাকে ছেড়ে এসে সুখী হতে পারিনি। কেন সুখী হতে পারোনি? তোমার স্বামী কি আমার চেয়ে বেশি অক্ষম ছিল? আজ তুমি আমাকে যত কথাই বলো না কেন, তার কোনো উত্তর দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে কারণটা অন্য। তোমার মতো মিথ্যাবাদীর আবার কারণ থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। কেন আমি সুখী হতে পারিনি তুমি শুনবে? নিপার কোনো কথাই শোনার ইচ্ছে ছিল না আমার, তবুও শুনতে চাইলাম। আচ্ছা বলো। আমি যাকে ভালোবাসতাম তার নাম হৃদয়। তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে আমি হৃদয়কে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু হৃদয় আমার ফোন রিসিভ করেনি। তাই আমি নিজেই হৃদয়ের বাসায় চলে যাই। আমি হৃদয়কে জড়িয়ে ধরে বলি, হৃদয়, আমি সবাইকে ছেড়ে আমার সব টাকা পয়সা গহনা নিয়ে তোমার কাছে চলে এসেছি। এখন চলো, আজ এখনই আমরা বিয়ে করব। তুমি না বিবাহিত, তাহলে কেন তুমি আমার কাছে আসতে বললে? আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। আমি আমার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে আমার নিজের বাসা থেকে পালিয়ে তোমার বাসায় চলে এসেছি। তারপর তারপর কি করলে? সোজা কাজ অফিসকে দুজনে বিয়ে করে নিলে, এই তো? না, ও আমাকে বিয়ে করেনি, বরং অনেক কথা শুনিয়ে ওর বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। দেখো নিপা, আমি তোমার সব কথা আগে আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। আজ বাসা থেকে পালিয়ে না এসে যদি বিয়ের আগেই পালিয়ে আসতে, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম। কিন্তু তুমি কি করলে? বাবা মার চাপে পড়ে তুমি যাকে বিয়ে করলে সে ছিল এই শহরের নামকরা ধনী, সৎ, চরিত্রবান, সুদর্শন একটি ছেলেকে। আমাকে পাওয়ার জন্য তুমি এমন একজন ভালো লোককে মিথ্যা অপবাদ দিয়ে ডিভোর্স লেটার পাঠিয়েছো। তোমাকে বিয়ের পর যদি আমাকে ভালো না লাগে, তখন আবার কোন অপবাদে আমাকে ডিভোর্স দিয়ে চলে যাও কে জানে। তাই তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আর এইভাবে আমি গতকালই একটি মেয়েকে বিয়ে করে নিয়েছি। আমি হৃদয়ের কথাগুলো শুনে মাথা ঘুরে বসে পড়লাম। তোমাকে ডিভোর্স দিয়েছি, বাবা মার কাছে থেকেও পালিয়ে এসেছি, কোথাও যাওয়ার মুখ নেই আমার। এখন বুঝতে পারছি আমি তোমার সাথে খুব বড় অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। হৃদয়ের বাসা থেকে বেরিয়ে একটি বাসা ভাড়ায় থাকছি, ছোট্ট একটি চাকরি করে নিঃসঙ্গ জীবনযাপন করছি। এখন তাহলে নিঃসঙ্গ, তাই আমার কথা মনে পড়লো? প্লিজ এভাবে বলো না। তাহলে কিভাবে বলবো বলো? শোনো, রাতে আমি ঘুমাতে পারি না। কেন, কি হয়েছে তোমার? তুমি যেমন একটি বছর আমাকে পাওয়ার জন্য রাত জেগে অপেক্ষা করতে, তেমনি আমিও তোমাকে পাওয়ার আশায় রাত জেগে অপেক্ষা করি। শোনো, আমরা কি আবারও এক হতে পারি না? না, পারি না, অসম্ভব। প্লিজ দয়া করো, আমাকে আর একটিবার ভালো হওয়ার সুযোগ দাও।
আমি একদিন দুহাত জোর করে পড়েছিলাম, আগের সব কিছু বলে কি আমাকে গ্রহণ করো? কই, সেদিন তো আমার কথা রাখোনি, বরং তুমি আমাকে একটা বছর তোমার পুতুল করে রেখেছিলে। তাহলে আজ কেন তোমার কথা রাখবো? মানুষ মাত্রই তো ভুল করে, আর আমিও তো মানুষ। না হয় একটি ভুল করেছিলাম, তাই বলে কি ক্ষমা পেতে পারি না? না, পারো না। তোমার কথা শুনে করুণা হচ্ছে, কিন্তু কি করব, কোনো উপায় নেই। শোনো নিপা, যতক্ষণ মুখের ভিতরে থুতু থাকে গিলে খাওয়া যায়, কিন্তু একবার বাইরে ফেলে দিলে তা মুখে তোলা সম্ভব হয় না। তেমনি আমি তোমাকে আমার মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি। এই মনে তোমাকে ঠাঁই দেওয়া আমার পক্ষে সম্ভব না। তোমার প্রতিটা কথা এখন আমার কাছে এক এক ফোঁটা বিষের মতো মনে হয়। দয়া করে আর কখনো আমাকে বিরক্ত করবে না। ফোন রাখছি। আমি ফোনটা কেটে দিয়ে চেয়ারে বসে আছি। 6 বছর পর নিপার ফোনে পুরনো সব দুঃখ কষ্ট নতুন করে আবার মনে হলো। দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সারা রাত ঘুমাইনি, দরজাটা খোলা ছিল। সকাল হয়ে গেছে, তাই বউ আমার জন্য জানিয়ে রুমে ঢুকে বলছে, ভাইজান, আপনার চোখে পানি? আপনি কি কান্না করছেন? সারা রাত ঘুমাননি? না, রাত জেগে কাজ করছি তো, তাই চোখে পানি ঝরছে। না ভাইজান, আপনি মিথ্যা বলছেন। নিশ্চয়ই ভাবির কথা মনে করে কান্না করছেন। বুয়া চা দিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে মা রুমে এসে আমাকে জিজ্ঞাসা করলো, বাবা রিফাত, বুয়া বললো তুই নাকি কান্না করেছিস, কি হয়েছে তোর বল আমাকে। মাকে দেখে আমি আর কান্না চেপে রাখতে পারলাম না। মাকে জড়িয়ে ধরে বললাম, মা, আজ নিপা ফোন করেছিল। নিপা ফোন করেছিল? কেন, কি বললো? যে ছেলেটির জন্য নিপা আমাকে ছেড়ে চলে গেছে, সেই ছেলেটি ওকে বিয়ে করেনি। কিন্তু কেন বিয়ে করেনি? নিপা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ডিভোর্স দিয়েছে। আমার মতো যদি ওকেও কোনোদিন কোনো মিথ্যা অপবাদ দিয়ে ডিভোর্স দিয়ে চলে যায়, সেইভাবে বিয়ে করেনি। অন্য কাউকে বিয়ে করেনি? না মা, নিপা ওর বাবার বাসায়ও যায়নি। চাকরি করে ভাড়া বাসায় নিঃসঙ্গ জীবনযাপন করছে। নিপা আবার আমার কাছে ফিরে আসতে চায়। পাশে দাঁড়িয়ে বাবা আমাদের কথা শুনছিল। বাবা বললেন, তাহলে তুই কি নিপাকে আবারও আনতে চাস? বাবা, পচা ময়লা আবর্জনা কখনো ঘরে রাখা যায় না, দুর্গন্ধ ছড়ায়, তাই তাকে ডাস্টবিনে ফেলে দিতে হয়। তেমনি আমি ওকে আমার মন থেকে ছেড়ে ফেলে দিয়েছি। ওকে এই মনে ঠাঁই দিতে পারবো না। তাহলে কান্না করছিস কেন? মা, নিপা আমাকে এমন একটি অপবাদ দিয়ে গেল, যার জন্য আমাকে অনেকে অনেক কথা বলে। আমি তাদের কাছে মুখ দেখাতে পারি না। লজ্জায় দুঃখে বুক ফেটে যায়। এমন সময় বুয়া বলে উঠল, ভাইজান, আমি বলছি কি, আপনি আবার বিয়ে করেন, দেখবেন সব আগের মতো ঠিক হয়ে গেছে। বুয়ার সাথে মা বাবা বলে উঠল, বুয়া কিন্তু ঠিক কথাই বলেছে। আমরা তোর জন্য আবারও মেয়ে দেখব। সবাই রুম থেকে বেরিয়ে গেল। আমি একা একা বসে ভাবছি, নিপাকে প্রথম দেখাতেই মন প্রাণ দিয়ে এতটাই ভালোবেসেছিলাম, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। ওকে যতটা ভালোবেসেছিলাম, আজ ততটাই ঘৃণা করি। বাবা মা ঠিক কথাই বলেছেন, নিপাকে বলে থাকার জন্য আমাকে আবার বিয়ে করতে হবে। আমি আবারও মেয়ে দেখতে শুরু করলাম। বাবা মা আমার জন্য মেয়ে দেখছে, ঘটকও লাগিয়েছি। 2 মাস হয়ে গেছে। এর মধ্যে অনেক মেয়ে দেখেছি, কোনো কোনো মেয়েদের সাথে একান্তে কথা বলেছি, কিন্তু আমার মনের মতো কাউকে মনে হয়নি। আর একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। আমি রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি নিপা বলছি। ও তুমি তুমি সেই বেহায়া মেয়ে? আচ্ছা, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তোমাকে না বলছি আমার কাছে আর কোনোদিন ফোন করবে না। ফোন রাখো প্লিজ প্লিজ রিফাত, ফোনটা কেটে দিও না, দয়া করে আমার একটি কথা শোনো। আচ্ছা, তাড়াতাড়ি বলো। আজ তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, আমার সাথে একটু দেখা করবে প্লিজ? খুব ইচ্ছা করছে তোমাকে দেখতে, প্লিজ। আমার না একদমই কারোর সাথে দেখা করার ইচ্ছা নেই। দেখতে ইচ্ছে হলে তোমার পুরনো প্রেমিককে দেখে এসো। আমাকে কেন? আমি তোমার কে? তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ, বেশি ছিলাম, অনেক আগে, এখন বাসি না। অন্তত তোমার দুটি পায়ে ধরে ক্ষমা চাওয়ার অধিকারটুকু দাও। সে আশা কোনোদিনও পূর্ণ হবে না। আর হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি তোমার চেয়ে অনেক সুন্দরী মেয়েকে বিয়ে করছি, দোয়া করো। আমি ফোন রেখে দিয়ে লাঞ্চ শেষ করে চেয়ারে বসে চোখ বন্ধ করে ভাবছি, অনেক দিন হয়ে গেল, এখন একটা ভালো মেয়ে পেলাম না। আমার কাছে সুন্দরী বলতে একটা সুন্দর মনের মানুষ। এই সুন্দর মনের মানুষ কোথায় কিভাবে পাবো বুঝতে পারছি না। এমন সময় জান্নাত দরজার কাছে কিছু ফাইল হাতে দাঁড়িয়ে, স্যার আসতে পারি? হ্যাঁ, আসতে পারো। জান্নাত আমার হাতে ফাইলগুলো দিয়ে চেয়ারে বসলো। আমি ফাইলগুলো দেখতে দেখতে বললাম, জান্নাত, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমি এবং আমার মা বাবা, অর্থাৎ আমার গোটা পরিবার সম্পর্কে তোমার চাইতে বেশি কেউ জানে না। বলতে গেলে তুমি আমার পরিবারের একজন, তাই তোমাকে আগে কথাটা বলছি। তুমি তো জানো আমার বিয়ের জন্য অনেক দিন থেকে একটি ভালো মেয়ে খুঁজছি, কিন্তু পাইনি। আজ এই মুহূর্তে ভালো মেয়ে খুঁজে পেয়েছি। কোথায় পেয়েছেন স্যার, আমাকে বলা যাবে? নিশ্চয়ই বলা যাবে। তার আগে জানতে হবে মেয়েটি আমাকে বিয়ে করতে রাজি হবে কিনা, কিন্তু কিভাবে যে জিজ্ঞাসা করবো বুঝতে পারছি না। স্যার, সম্ভব হলে মেয়েটিকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। তুমি ঠিকই বলেছো, সরাসরি জিজ্ঞেস করাটাই ভালো।
তুমি চেয়ারে বসো। এবার বলি, দেখো জান্নাত, আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু ভালো মনের মেয়ে দেখিনি, একমাত্র তুমি ছাড়া। তাই আমি তোমাকে বলছি জান্নাত, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? আপনি আপনি আমাকে হাসালেন স্যার, আপনি আমাকে হাসালেন। আপনি আমাকে বিয়ে করবেন এই কুচকুচে কালো মেয়েকে? দুনিয়ায় কি আর ভালো মেয়ে নেই? আমি জান্নাতকে থামিয়ে দিয়ে বললাম, জান্নাত, আমি সিরিয়াসলি তোমাকে বিয়ে করতে চাই। তোমার কালো কুচকুচে চেহারার ভিতরে যে এত সুন্দর একটি মন রয়েছে, যা কখনো কোনো ফর্সা সুন্দরী মেয়ের মধ্যেও থাকে না। স্যার, আমার কুচকুচে কালো চেহারা দেখে চাকরি দিতে চাইতো না? আপনি দয়া করে চাকরিটা দিয়েছেন, আর বিয়ের কথা বলছেন। আজ পর্যন্ত কেউ কখনো ইয়ারকি মেরেও বলেনি জান্নাত আমি তোকে বিয়ে করব। আর আজ আপনি আমাকে সত্যি সত্যি বিয়ে করতে চাইলেন? এটা তো স্বপ্নের মতো হয়ে গেল। কথাগুলো শেষে জান্নাত চোখের কোণে জমে থাকা পানিগুলো আড়াল করে আমাকে বলল, স্যার, আপনি দেখতে সুদর্শন একজন পুরুষ মানুষ। তাছাড়া এই শহরের কোটিপতিদের মধ্যে আপনি একজন। যে কোনো সুন্দরী মেয়ের বাবা আপনার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হবে। তাই শুধু শুধু আমার মতো কুৎসিত মেয়েকে বিয়ে করে কেন নিজের জীবন নষ্ট করবেন? দয়া করে আমাকে বিয়ে করার আশা ছেড়ে দিন। জান্নাত, তুমি এটা কেমন কথা বললে? তোমার সহযোগিতায়, তোমার পরামর্শ নিয়ে কাজ করে মাত্র 6 বছরে আমার ফ্যাক্টরি থেকে 3 গুণ লাভবান হয়েছি। তোমাকে বিয়ে করার আগেই আমার জীবন নষ্ট হলো না, তাহলে পরে কেন আমার জীবন নষ্ট হবে? ও, তাহলে আপনার ব্যবসার উন্নতির জন্যই কি আপনি আমাকে বিয়ে করতে চান? না, তুমি কথাটা ঠিক বলনি। আমি চাই এমন একজন বউ যে তার সুন্দর আচার ব্যবহার ভালোবাসা দিয়ে পরিবারের সবাইকে আপন করে নিয়ে এক সুতায় বেঁধে রাখবে। আর আমি তোমার সাথে এত বছর চলাফেরা করে বুঝতে পারলাম এই যোগ্যতা একমাত্র তোমার মধ্যে আছে। তাই আমি তোমাকে বিয়ে করে আমার বউ হিসেবে ঘরে নিতে চাই। জান্নাত, তুমি আর অমত করো না প্লিজ। জান্নাত, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। জান্নাত কোনো কথা না বলে অফিসের ফাইলগুলো নিয়ে বেরিয়ে গেল। আমি রাতে বাসায় এসে মাকে ডেকে বললাম, মা, এবার তোমরা আমার জন্য কেমন মেয়ে পছন্দ করছো? বাবা রিফাত, আমি আর সুন্দরী বউ চাই না। কথাই বলে নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। তাই এবার আমি একটি ভালো চরিত্রের ভালো গুণের মেয়ে চাই। মা, আমিও তেমন একটি মেয়ে চেয়েছিলাম, আজ তাকে পেয়েও গেছি। এখন দেখতে হবে মেয়েটা আমাকে বিয়ে করতে চায় কিনা। মায়ের কথা শুনে আমার খুব ভালো লাগলো। মনে হচ্ছে জান্নাতকে বিয়ে করলে মায়ের কোনো আপত্তি থাকবে না। আজ আমি অফিসে যাওয়ার আগেই জান্নাত এসে পেনের হাতে একটি খাম দিয়ে বলেছিল, তোমার স্যার এলে এই খামটি তার হাতে দিবে। আমি পিয়নকে জিজ্ঞাসা করলাম, তোমার ম্যাডাম যাবার সময় কিছু বলে যায়নি? উত্তরে পিয়ন বলেছিল, স্যার, আমি ম্যাডামকে জিজ্ঞেস করছিলাম, উনি বলল চাকরিটা নাকি আর করবে না। আমি বুঝতে পারলাম জান্নাত আসলে আমার সাথে অভিমান করেছে, তার মান ভাঙাতে বাসায় যেতে হবে। কিন্তু আজ আমি আর বাসায় যেতে পারবো না, কারণ আজ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তাই সিদ্ধান্ত নিলাম আমি আগামীকাল জান্নাতের বাসায় যাব। আজ অফিসে যাওয়ার আগে জান্নাতের বাসায় এসেছি। কলিং বেল টিপতেই ওর মা বেরিয়ে এলো। আমি সালাম দিয়ে বললাম, আমি রিফাত, জান্নাতের বস। জান্নাত কি বাসায় আছে? আর আপনি কে? সালামের উত্তর দিয়ে বললেন, আমি জান্নাতের মা, ভেতরে আসেন। আপনি বসেন। জান্নাত ছাদের ফুলের বাগানে হাঁটাহাঁটি করছে, আমি ডেকে আনছি। আন্টিকে ডাকতে হবে না, আমি ছাদে যাচ্ছি। আমি ছাদে এসে সোজা জান্নাতের পাশে দাঁড়িয়ে বললাম, কেমন আছো জান্নাত? ও আপনি? আমি বেশি ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? জান্নাত কিছুটা রেগে গিয়ে আমায় বলল, আপনি জানেন না আমার কি হয়েছে? আপনাকে না করার পরেও আপনি আজ আমার বাসায় এসে পড়েছেন। খুব ইচ্ছে আমায় অপমান করার। রাগলে তোমায় খুব সুন্দর লাগে। জান্নাত বিরক্ত হয়ে বলল, এসব ডায়লগ কোনো সুন্দরী মেয়েকে দিবেন, আমাকে নয়, বুঝলেন? চাকরি রিজাইন দিলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আমি আর চাকরি করব না। আমি কিন্তু রিজাইন পেপারে সাইন করেছি, কিন্তু আরেকটি পেপার এখনো সাইন করিনি। কিসের পেপারে সাইন করেননি? কাবিননামা। কিন্তু আমি যদি কাবিননামায় সাইন না করি তাহলে? দেখো জান্নাত, আমার মনে হয় তুমি টেনশন করছো। আমার বাবা মা তোমাকে মেনে নিতে পারবে না। কিন্তু না, কখনোই টেনশন করবে না, কারণ আমি আমার বাবা মাকে বলেছি। তারা আমাদের বিয়েতে পুরো মত দিয়েছে, কাজে বিয়েতে কোনো সমস্যা রইল না। এত কথার পর জান্নাত বলল, কিন্তু স্যার, এরপর আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আর এটাই আমার শেষ কথা। আমি জান্নাতের শেষ কথা শুনে বললাম, জান্নাত, তাহলে কি আমি ধরে নেব তোমার কাছে নিপার কথাটাই সত্যি? সত্যি সত্যি আমি একজন অক্ষম পুরুষ? স্যার, আপনি আমাকে এত বড় কথা বলতে পারলেন? ঠিক আছে, আপনি বিয়ের সব ব্যবস্থা করেন। তার মানে তুমি বিয়েতে রাজি? রাজি না হয়ে কোনো উপায় আছে? শেষমেশ জান্নাত বিয়েতে রাজি হয়ে গেল। অনেক ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শেষ হলো।
আমাদের সংসার জীবন খুব আনন্দের সঙ্গে কেটে যাচ্ছে। আমাদের বেশ 4 মাস পর হঠাৎ একদিন নিপা আমায় ফোন করে। আমি ফোন রিসিভ করতেই নিপা অপর প্রান্ত থেকে হাসতে হাসতে বলল, এতদিন পর ফেসবুকে তোমার আর তোমার বইয়ের ছবি দেখে হাসি থামিয়ে রাখতে পারলাম না, তাই একটু হেসে নিলাম। খুব তো বড় গলায় বলেছিলে আমার চেয়েও সুন্দরী মেয়েকে বিয়ে করবে, তা এই তোমার সুন্দরী বইয়ের নমুনা। আমাদের বিয়ে 4 মাস হয়ে গেছে। এই 4 মাস আমার স্ত্রী আমাকে একটা মিথ্যা কথা বলেনি। আমার আগে কোনোদিনও খায়নি, হয় আমার সাথে খেয়েছে, না হয় আমার খাওয়ার পরে খেয়েছে। এই 4 মাসে আমি একদিনও দেখিনি আমাদের বউকে রান্না করতে। সব রান্না আমার স্ত্রী করেছে। একদিনও দেখিনি যে আমার স্ত্রী আমার সাথে কিংবা আমার মা বাবার সাথে গোমরা মুখে একটা কথা বলতে। তোমার চোখে সুন্দর মানে সাদা চামড়া, আর আমার চোখে সুন্দর মানে চামড়ার ভিতরের মানুষটা। তোমার সৌন্দর্য কয়েক বছর পর এমনিতে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার স্ত্রীর সৌন্দর্য আজীবন থাকবে। রিফাত, আমি তোমাদেরকে প্রাণ খুলে দোয়া করছি তোমরা সুখী হও। আমি আর কোনোদিন তোমাদের পথের কাঁটা হয়ে আসবো না। পারলে আমাকে ক্ষমা করে দিও। ইচ্ছে হলে মৃত্যুর আগে আমার সাথে দেখা করে আমার শেষ ইচ্ছেটাও পূরণ করো। আমি কিছু বলার আগে নিপা ফোন কেড়ে দিল। নিপার কোনোদিন আমাকে ফোন করেনি, আমার কাছে এটা ওর শেষ ফোন ছিল। 5 বছর পর আমি আলোকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছি। সাথে ছিল আমার মা বাবা, জান্নাত আর আমার ড্রাইভার। আলো হচ্ছে আমার একমাত্র মেয়ে। ওর বয়স 3.5 বছর। ওর মা কালো কুসকুসে, অথচ মেয়ে দেখতে হয়েছে ফুটফুটে চাঁদের আলোয় আলোকিত। তাই আমার মা বাবা ওর নাম দিয়েছে আলো। আলো এখন আমাদের সবার চোখের মণি। গাড়ি থামার পর আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ড্রাইভার, গাড়ি থামালে কেন? স্যার সামনে জ্যাম, কি যেন হয়েছে। আমি গাড়ি থেকে মাথা বের করে একটি লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি হয়েছে, এত ভিড় কেন? লোকটি আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওখানে একটি মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় পড়ে গেছে। আমি তাকে দেখি মহিলাটি এখনো হাত পা নড়ছে। তাকে সাহায্য করার মতো পাশে কেউ নেই। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে মহিলাটির কাছে গেলাম। মহিলাটাকে দেখে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, বাবা মা জান্নাত, তোমরা তাড়াতাড়ি এসে দেখে যাও, নিপার অ্যাক্সিডেন্ট হয়েছে। নিপা আমার দিকে তাকিয়ে আছে, ওর দুচোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমি দৌড়ে গিয়ে ওর মাথা আমার বুকে জড়িয়ে ধরলাম। নিপা, এ কি হয়েছে তোমার, কি করে হলো এসব? আমি তোমাকে চাইনি ঠিকই, কিন্তু আমি তোমার এত বড় ক্ষতি হোক সেটা কখনো চাইনি। তোমরা সবাইকে ধরো, হাসপাতালে নিতে হবে। নিপা আমাকে শক্ত করে ধরে বলল, আমার সময় ফুরিয়ে গেছে, হাসপাতালে নিয়ে কোনো লাভ হবে না। মৃত্যুর আগে তোমাকে দেখতে চেয়েছিলাম, আল্লাহ আমার আশা পূরণ করেছে। আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। বাবা মা আমাকে ক্ষমা করবেন। রিফাত, আমার বাবা মাকে বলো আমাকে যেন মা। নিপা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। নিপার অ্যাক্সিডেন্ট ওর বাসার সামনেই হয়েছিল, তাই নিপার লাশ আর জিনিসপত্র ওর বাবার বাসায় পৌঁছে দিয়ে আমরা আমাদের বাসায় ফিরে এলাম। কক্সবাজারে বেড়াতে যাওয়াই হলো না। ইনশাল্লাহ অন্য একদিন না হয় পরিবার নিয়ে ঘুরতে যাব। এখন তো সারা জীবনই যেতে পারবো, কারণ আমরা একটা সুখী পরিবার। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে জানাতে বলবেন না, আর পরবর্তী নতুন গল্পের জন্য তৈরি থাকবেন। আল্লাহ হাফিজ। করে বলো না, আমার মনে হয় তুমি বেশি ভালো নেই। কি করে ভালো থাকি বলো? এত বড় একটা মিথ্যা অপবাদের পর বাঁচতে ইচ্ছে করছিল না, কিন্তু আত্মহত্যা মহাপাপ, তাই এখনো বেঁচে আছি। আমি ভালো থাকি বা না থাকি, তুমি তো তোমার স্বামীকে নিয়ে সুখে আছো। দেখো নিপা, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার, আর কখনো ফোন করবে না, রাখছি। হ্যালো প্লিজ, হ্যালো, আমার একটি কথা শোনো। হ্যালো।
হ্যালো। নিপা বারবার ফোন করেই চলেছে। আমি আর ফোন রিসিভ করলাম না। ওর কোনো কথাই আমার কাছে ভালো লাগছিল না, কিন্তু থামছেই না, ফোন করেই যাচ্ছে। তাই আবারও ফোন রিসিভ করলাম। দেখো নিপা, তুমি কি বলতে চাও তাড়াতাড়ি বলো, আমার শোনার সময় নেই। প্লিজ রিফাত, ফোনটা কেটে দিও না। আমাকে তুমি যত ইচ্ছে ঘৃণা করো, আমার একটি কথা শোনো। তোমাকে ছেড়ে আসার পর থেকে একটি রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি। আমি তোমাকে ছেড়ে এসে সুখী হতে পারিনি। কেন সুখী হতে পারোনি? তোমার স্বামী কি আমার চেয়ে বেশি অক্ষম ছিল? আজ তুমি আমাকে যত কথাই বলো না কেন, তার কোনো উত্তর দেওয়ার ভাষা আমার জানা নেই, তবে কারণটা অন্য। তোমার মতো মিথ্যাবাদীর আবার কারণ থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। কেন আমি সুখী হতে পারিনি তুমি শুনবে? নিপার কোনো কথাই শোনার ইচ্ছে ছিল না আমার, তবুও শুনতে চাইলাম। আচ্ছা বলো। আমি যাকে ভালোবাসতাম তার নাম হৃদয়। তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে আমি হৃদয়কে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু হৃদয় আমার ফোন রিসিভ করেনি। তাই আমি নিজেই হৃদয়ের বাসায় চলে যাই। আমি হৃদয়কে জড়িয়ে ধরে বলি, হৃদয়, আমি সবাইকে ছেড়ে আমার সব টাকা পয়সা গহনা নিয়ে তোমার কাছে চলে এসেছি। এখন চলো, আজ এখনই আমরা বিয়ে করব। তুমি না বিবাহিত, তাহলে কেন তুমি আমার কাছে আসতে বললে? আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। আমি আমার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে আমার নিজের বাসা থেকে পালিয়ে তোমার বাসায় চলে এসেছি। তারপর তারপর কি করলে? সোজা কাজে অফিসকে দুজনে বিয়ে করে নিলে, এই তো? না, ও আমাকে বিয়ে করেনি, বরং অনেক কথা শুনিয়ে ওর বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। দেখো নিপা, আমি তোমার সব কথা আগে আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। আজ বাসা থেকে পালিয়ে না এসে যদি বিয়ের আগেই পালিয়ে আসতে, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম। কিন্তু তুমি কি করলে? বাবা মার চাপে পড়ে তুমি যাকে বিয়ে করলে সে ছিল এই শহরের নামকরা ধনী, সৎ চরিত্রবান, সুদর্শন একটি ছেলেকে। আমাকে পাওয়ার জন্য তুমি এমন একজন ভালো লোককে মিথ্যা অপবাদ দিয়ে ডিভোর্স লেটার পাঠিয়েছো। তোমাকে বিয়ের পর যদি আমাকে ভালো না লাগে, তখন আবার কোন অপবাদে আমাকে ডিভোর্স দিয়ে চলে যাও কে জানে। তাই তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আর এইভাবে আমি গতকালই একটি মেয়েকে বিয়ে করে নিয়েছি। আমি হৃদয়ের কথাগুলো শুনে মাথা ঘুরে বসে পড়লাম। তোমাকে ডিভোর্স দিয়েছি, বাবা মার কাছে থেকেও পালিয়ে এসেছি, কোথাও যাওয়ার মুখ নেই আমার। এখন বুঝতে পারছি আমি তোমার সাথে খুব বড় অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। হৃদয়ের বাসা থেকে বেরিয়ে একটি বাসা ভাড়ায় থাকছি, ছোট্ট একটি চাকরি করে নিঃসঙ্গ জীবনযাপন করছি। এখন তাহলে নিঃসঙ্গ, তাই আমার কথা মনে পড়লো? প্লিজ এভাবে বলো না। তাহলে কিভাবে বলবো বলো? শোনো, রাতে আমি ঘুমাতে পারি না। কেন, কি হয়েছে তোমার? তুমি যেমন একটি বছর আমাকে পাওয়ার জন্য রাত জেগে অপেক্ষা করতে, তেমনি আমিও তোমাকে পাওয়ার আশায় রাত জেগে অপেক্ষা করি। শোনো, আমরা কি আবারও এক হতে পারি না? না, পারি না, অসম্ভব। প্লিজ দয়া করো, আমাকে আর একটিবার ভালো হওয়ার সুযোগ দাও। আমি একদিন দুহাত জোর করে পড়েছিলাম, আগের সব কিছু বলে কি আমাকে গ্রহণ করো? কই, সেদিন তো আমার কথা রাখোনি, বরং তুমি আমাকে একটা বছর তোমার পুতুল করে রেখেছিলে। তাহলে আজ কেন তোমার কথা রাখবো? মানুষ মাত্রই তো ভুল করে, আর আমিও তো মানুষ। না হয় একটি ভুল করেছিলাম, তাই বলে কি ক্ষমা পেতে পারি না? না, পারো না। তোমার কথা শুনে করুণা হচ্ছে, কিন্তু কি করব, কোনো উপায় নেই। শোনো নিপা, যতক্ষণ মুখের ভিতরে থুতু থাকে গিলে খাওয়া যায়, কিন্তু একবার বাইরে ফেলে দিলে তা মুখে তোলা সম্ভব হয় না। তেমনি আমি তোমাকে আমার মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি। এই মনে তোমাকে ঠাঁই দেওয়া আমার পক্ষে সম্ভব না। তোমার প্রতিটা কথা এখন আমার কাছে এক এক ফোঁটা বিষের মতো মনে হয়। দয়া করে আর কখনো আমাকে বিরক্ত করবে না। ফোন রাখছি। আমি ফোনটা কেটে দিয়ে চেয়ারে বসে আছি। 6 বছর পর নিপার ফোনে পুরনো সব দুঃখ কষ্ট নতুন করে আবার মনে হলো। দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সারা রাত ঘুমাইনি, দরজাটা খোলা ছিল। সকাল হয়ে গেছে, তাই বউ আমার জন্য জানিয়ে রুমে ঢুকে বলছে, ভাইজান, আপনার চোখে পানি? আপনি কি কান্না করছেন? সারা রাত ঘুমাননি? না, রাত জেগে কাজ করছি তো, তাই চোখে পানি ঝরছে। না ভাইজান, আপনি মিথ্যা বলছেন। নিশ্চয়ই ভাবির কথা মনে করে কান্না করছেন। বুয়া চা দিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে মা রুমে এসে আমাকে জিজ্ঞাসা করলো, বাবা রিফাত, বুয়া বললো তুই নাকি কান্না করেছিস, কি হয়েছে তোর বল আমাকে। মাকে দেখে আমি আর কান্না চেপে রাখতে পারলাম না। মাকে জড়িয়ে ধরে বললাম, মা, আজ নিপা ফোন করেছিল। নিপা ফোন করেছিল? কেন, কি বললো? যে ছেলেটির জন্য নিপা আমাকে ছেড়ে চলে গেছে, সেই ছেলেটি ওকে বিয়ে করেনি। কিন্তু কেন বিয়ে করেনি? নিপা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ডিভোর্স দিয়েছে। আমার মতো যদি ওকেও কোনোদিন কোনো মিথ্যা অপবাদ দিয়ে ডিভোর্স দিয়ে চলে যায়, সেইভাবে বিয়ে করেনি। অন্য কাউকে বিয়ে করেনি? না মা, নিপা ওর বাবার বাসায় যায়নি, চাকরি করে ভাড়া বাসায় নিঃসঙ্গ জীবনযাপন করছে। নিপা আবার আমার কাছে ফিরে আসতে চায়। পাশে দাঁড়িয়ে বাবা আমাদের কথা শুনছিল। বাবা বললেন,
তাহলে তুই কি নিপাকে আবারও আনতে চাস? বাবা, পচা ময়লা আবর্জনা কখনো ঘরে রাখা যায় না, দুর্গন্ধ ছড়ায়, তাই তাকে ডাস্টবিনে ফেলে দিতে হয়। তেমনি আমি ওকে আমার মন থেকে ছেড়ে ফেলে দিয়েছি। ওকে এই মনে ঠাঁই দিতে পারবো না। তাহলে কান্না করছিস কেন? মা, নিপা আমাকে এমন একটি অপবাদ দিয়ে গেল যার জন্য আমাকে অনেকে অনেক কথা বলে। আমি তাদের কাছে মুখ দেখাতে পারি না, লজ্জায় দুঃখে বুক ফেটে যায়। এমন সময় বুয়া বলে উঠল, ভাইজান, আমি বলছি কি, আপনি আবার বিয়ে করেন, দেখবেন সব আগের মতো ঠিক হয়ে গেছে। বুয়ার সাথে মা বাবা বলে উঠল, বুয়া কিন্তু ঠিক কথাই বলেছে। আমরা তোর জন্য আবারও মেয়ে দেখব। সবাই রুম থেকে বেরিয়ে গেল। আমি একা একা বসে ভাবছি, নিপাকে প্রথম দেখাতেই মন প্রাণ দিয়ে এতটাই ভালোবেসেছিলাম যা ভাষায় প্রকাশ করতে পারবো না। ওকে যতটা ভালোবেসেছিলাম আজ ততটাই ঘৃণা করি। বাবা মা ঠিক কথাই বলেছেন, নিপাকে বলে থাকার জন্য আমাকে আবার বিয়ে করতে হবে। আমি আবারও মেয়ে দেখতে শুরু করলাম। বাবা মা আমার জন্য মেয়ে দেখছে, ঘটকও লাগিয়েছি। 2 মাস হয়ে গেছে, এর মধ্যে অনেক মেয়ে দেখেছি, কোনো মেয়েদের সাথে একান্তে কথা বলেছি, কিন্তু আমার মনের মতো কাউকে মনে হয়নি। আরও একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। আমি রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি নিপা বলছি। ও তুমি তুমি সেই বেহায়া মেয়ে? আচ্ছা, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তোমাকে না বলছি আমার কাছে আর কোনোদিন ফোন করবে না, ফোন রাখো। প্লিজ প্লিজ রিফাত, ফোনটা কেটে দিও না, দয়া করে আমার একটি কথা শোনো। আচ্ছা, তাড়াতাড়ি বলো। আজ তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, আমার সাথে একটু দেখা করবে প্লিজ? খুব ইচ্ছা করছে তোমাকে দেখতে, প্লিজ। আমার না একদমই কারোর সাথে দেখা করার ইচ্ছা নেই। দেখতে ইচ্ছে হলে তোমার পুরনো প্রেমিককে দেখে এসো। আমাকে কেন? আমি তোমার কে? তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ, বেশি ছিলাম অনেক আগে, এখন বাসি না। অন্তত তোমার দুটি পায়ে ধরে ক্ষমা চাওয়ার অধিকারটুকু দাও। সে আশা কোনোদিনও পূর্ণ হবে না। আর হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি তোমার চেয়ে অনেক সুন্দরী মেয়েকে বিয়ে করছি, দোয়া করো। আমি ফোন রেখে দিয়ে লাঞ্চ শেষ করে চেয়ারে বসে চোখ বন্ধ করে ভাবছি, অনেক দিন হয়ে গেল, এখন একটা ভালো মেয়ে পেলাম না। আমার কাছে সুন্দরী বলতে একটা সুন্দর মনের মানুষ। এই সুন্দর মনের মানুষ কোথায় কিভাবে পাবো বুঝতে পারছি না। এমন সময় জান্নাত দরজার কাছে কিছু ফাইল হাতে দাঁড়িয়ে, স্যার আসতে পারি? হ্যাঁ, আসতে পারো। জান্নাত আমার হাতে ফাইলগুলো দিয়ে চেয়ারে বসলাম। আমি ফাইলগুলো দেখতে দেখতে বললাম, জান্নাত, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমি এবং আমার মা বাবা, অর্থাৎ আমার গোটা পরিবার সম্পর্কে তোমার চাইতে বেশি কেউ জানে না। বলতে গেলে তুমি আমার পরিবারের একজন, তাই তোমাকে আগে কথাটা বলছি। তুমি তো জানো আমার বিয়ের জন্য অনেক দিন থেকে একটি ভালো মেয়ে খুঁজছি, কিন্তু পাইনি। আজ এই মুহূর্তে ভালো মেয়ে খুঁজে পেয়েছি। কোথায় পেয়েছেন স্যার, আমাকে বলা যাবে? নিশ্চয়ই বলা যাবে। তার আগে জানতে হবে মেয়েটা আমাকে বিয়ে করতে রাজি হবে কিনা, কিন্তু কিভাবে যে জিজ্ঞাসা করবো বুঝতে পারছি না। স্যার, সম্ভব হলে মেয়েটিকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। তুমি ঠিকই বলেছো, সরাসরি জিজ্ঞেস করাটাই ভালো। তুমি চেয়ারে বসো, এবার বলি। দেখো জান্নাত, আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু ভালো মনের মেয়ে দেখিনি একমাত্র তুমি ছাড়া। তাই আমি তোমাকে বলছি, জান্নাত, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? আপনি আপনি আমাকে হাসালেন স্যার, আপনি আমাকে হাসালেন। আপনি আমাকে বিয়ে করবেন এই কুচকুচে কালো মেয়েকে? দুনিয়ায় কি আর ভালো মেয়ে নেই? আমি জান্নাতকে থামিয়ে দিয়ে বললাম, জান্নাত, আমি সিরিয়াসলি তোমাকে বিয়ে করতে চাই। তোমার কালো কুচকুচে চেহারার ভিতরে যে এত সুন্দর একটি মন রয়েছে, যা কখনো কোনো ফর্সা সুন্দরী মেয়ের মধ্যেও থাকে না। স্যার, আমার কুচকুচে কালো চেহারা দেখে চাকরি দিতে চাইতো না? আপনি দয়া করে চাকরিটা দিয়েছেন, আর বিয়ের কথা বলছেন। আজ পর্যন্ত কেউ কখনো ইয়ারকি মেরেও বলেনি জান্নাত আমি তোকে বিয়ে করব। আর আজ আপনি আমাকে সত্যি সত্যি বিয়ে করতে চাইলেন, এটা তো স্বপ্নের মতো হয়ে গেল। কথাগুলো শেষে জান্নাত চোখের কোণে জমে থাকা পানিগুলো আড়াল করে আমাকে বলল, স্যার, আপনি দেখতে সুদর্শন একজন পুরুষ মানুষ। তাছাড়া এই শহরের কোটিপতিদের মধ্যে আপনি একজন। যে কোনো সুন্দরী মেয়ের বাবা আপনার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হবে। তাই শুধু শুধু আমার মতো কুৎসিত মেয়েকে বিয়ে করে কেন নিজের জীবন নষ্ট করবেন? দয়া করে আমাকে বিয়ে করার আশা ছেড়ে দিন। জান্নাত, তুমি এটা কেমন কথা বললে? তোমার সহযোগিতায়, তোমার পরামর্শ নিয়ে কাজ করে মাত্র 6 বছরে আমার ফ্যাক্টরি থেকে 3 গুণ লাভবান হয়েছি। তোমাকে বিয়ে করার আগেই আমার জীবন নষ্ট হলো না, তাহলে পরে কেন আমার জীবন নষ্ট হবে? ও, তাহলে আপনার ব্যবসার উন্নতির জন্যই কি আপনি আমাকে বিয়ে করতে চান? না, তুমি কথাটা ঠিক বলনি। আমি চাই এমন একজন বউ যে তার সুন্দর আচার ব্যবহার ভালোবাসা দিয়ে পরিবারের সবাইকে আপন করে নিয়ে এক সুতায় বেঁধে রাখবে। আর আমি তোমার সাথে এত বছর চলাফেরা করে বুঝতে পারলাম এই যোগ্যতা একমাত্র তোমার মধ্যে আছে। তাই আমি তোমাকে বিয়ে করে আমার বউ হিসেবে ঘরে নিতে চাই। জান্নাত,
তুমি আর অমত করো না, প্লিজ জান্নাত, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। জান্নাত কোনো কথা না বলে অফিসের ফাইলগুলো নিয়ে বেরিয়ে গেল। আমি রাতে বাসায় এসে মাকে ডেকে বললাম, মা, এবার তোমরা আমার জন্য কেমন মেয়ে পছন্দ করছো? বাবা রিফাত, আমি আর সুন্দরী বউ চাই না। কথাই বলে নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। তাই এবার আমি একটি ভালো চরিত্রের ভালো গুণের মেয়ে চাই। মা, আমিও তেমন একটি মেয়ে চেয়েছিলাম, আজ তাকে পেয়েও গেছি। এখন দেখতে হবে মেয়েটি আমাকে বিয়ে করতে চায় কিনা। মায়ের কথা শুনে আমার খুব ভালো লাগলো। মনে হচ্ছে জান্নাতকে বিয়ে করলে মায়ের কোনো আপত্তি থাকবে না। আজ আমি অফিসে যাওয়ার আগেই জান্নাত এসে পিয়নের হাতে একটি খাম দিয়ে বলেছিল, তোমার স্যার এলে এই খামটি তার হাতে দিবে। আমি পিয়নকে জিজ্ঞাসা করলাম, তোমার ম্যাডাম যাবার সময় কিছু বলে যায়নি? উত্তরে পিয়ন বলেছিল, স্যার আমি ম্যাডামকে জিজ্ঞেস করছিলাম, উনি বলল চাকরিটা নাকি আর করবে না। আমি বুঝতে পারলাম জান্নাত আসলে আমার সাথে অভিমান করেছে, তার মান ভাঙাতে বাসায় যেতে হবে। কিন্তু আজ আমি আর বাসায় যেতে পারবো না, কারণ আজ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তাই সিদ্ধান্ত নিলাম আমি আগামীকাল জান্নাতের বাসায় যাব। আজ অফিসে যাওয়ার আগে জান্নাতের বাসায় এসেছি। কলিং বেল টিপতেই ওর মা বেরিয়ে এলো। আমি সালাম দিয়ে বললাম, আমি রিফাত, জান্নাতের বস। জান্নাত কি বাসায় আছে? আর আপনি কে? সালামের উত্তর দিয়ে বললেন, আমি জান্নাতের মা, ভেতরে আসেন। আপনি বসেন। জান্নাত ছাদের ফুলের বাগানে হাঁটাহাঁটি করছে, আমি ডেকে আনছি। আন্টিকে ডাকতে হবে না, আমি ছাদে যাচ্ছি। আমি ছাদে এসে সোজা জান্নাতের পাশে দাঁড়িয়ে বললাম, কেমন আছো জান্নাত? ও আপনি? আমি বেশি ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? জান্নাত কিছুটা রেগে গিয়ে আমায় বলল, আপনি জানেন না আমার কি হয়েছে? আপনাকে না করার পরেও আপনি আজ আমার বাসায় এসে পড়েছেন। খুব ইচ্ছে আমায় অপমান করার। রাগলে তোমায় খুব সুন্দর লাগে। জান্নাত বিরক্ত হয়ে বলল, এসব ডায়লগ কোনো সুন্দরী মেয়েকে দিবেন, আমাকে নয়, বুঝলেন? চাকরি রিজাইন দিলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই, আমি আর চাকরি করব না। আমি কিন্তু রিজাইন পেপারে সাইন করেছি, কিন্তু আরেকটি পেপার এখনো সাইন করিনি। কিসের পেপারে সাইন করেননি? কাবিননামা। কিন্তু আমি যদি কাবিননামায় সাইন না করি তাহলে? দেখো জান্নাত, আমার মনে হয় তুমি টেনশন করছো। আমার বাবা মা তোমাকে মেনে নিতে পারবে না। কিন্তু না, কখনোই টেনশন করবে না, কারণ আমি আমার বাবা মাকে বলেছি। তারা আমাদের বিয়েতে পুরো মত দিয়েছে, কাজে বিয়েতে কোনো সমস্যা রইল না। এত কথার পর জান্নাত বলল, কিন্তু স্যার, এরপর আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আর এটাই আমার শেষ কথা। আমি জান্নাতের শেষ কথা শুনে বললাম, জান্নাত, তাহলে কি আমি ধরে নেব তোমার কাছে নিপার কথাটাই সত্যি? সত্যি সত্যি আমি একজন অক্ষম পুরুষ? স্যার, আপনি আমাকে এত বড় কথা বলতে পারলেন? ঠিক আছে, আপনি বিয়ের সব ব্যবস্থা করেন। তার মানে তুমি বিয়েতে রাজি? রাজি না হয়ে কোনো উপায় আছে? শেষমেশ জান্নাত বিয়েতে রাজি হয়ে গেল। অনেক ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শেষ হলো। আমাদের সংসার জীবন খুব আনন্দের সঙ্গে কেটে যাচ্ছে। আমাদের বেশ 4 মাস পর হঠাৎ একদিন নিপা আমায় ফোন করে। আমি ফোন রিসিভ করতেই নিপা অপর প্রান্ত থেকে হাসতে হাসতে বলল, এতদিন পর ফেসবুকে তোমার আর তোমার বইয়ের ছবি দেখে হাসি থামিয়ে রাখতে পারলাম না, তাই একটু হেসে নিলাম। খুব তো বড় গলায় বলেছিলে আমার চেয়েও সুন্দরী মেয়েকে বিয়ে করবে, তা এই তোমার সুন্দরী বইয়ের নমুনা। আমাদের বিয়ে 4 মাস হয়ে গেছে। এই 4 মাস আমার স্ত্রী আমাকে একটা মিথ্যা কথা বলেনি। আমার আগে কোনোদিনও খায়নি, হয় আমার সাথে খেয়েছে, না হয় আমার খাওয়ার পরে খেয়েছে। এই 4 মাসে আমি একদিনও দেখিনি আমাদের বউকে রান্না করতে। সব রান্না আমার স্ত্রী করেছে। একদিনও দেখিনি যে আমার স্ত্রী আমার সাথে কিংবা আমার মা বাবার সাথে গোমরা মুখে একটা কথা বলতে। তোমার চোখে সুন্দর মানে সাদা চামড়া, আর আমার চোখে সুন্দর মানে চামড়ার ভিতরের মানুষটা। তোমার সৌন্দর্য কয়েক বছর পর এমনিতে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার স্ত্রীর সৌন্দর্য আজীবন থাকবে। রিফাত, আমি তোমাদেরকে প্রাণ খুলে দোয়া করছি তোমরা সুখী হও। আমি আর কোনোদিন তোমাদের পথের কাঁটা হয়ে আসবো না। পারলে আমাকে ক্ষমা করে দিও। ইচ্ছে হলে মৃত্যুর আগে আমার সাথে দেখা করে আমার শেষ ইচ্ছেটাও পূরণ করো। আমি কিছু বলার আগে নিপা ফোন কেড়ে দিল। নিপার কোনোদিন আমাকে ফোন করেনি, আমার কাছে এটাও শেষ ফোন ছিল। 5 বছর পর আমি আলোকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছি। সাথে ছিল আমার মা বাবা, জান্নাত আর আমার ড্রাইভার। আলো হচ্ছে আমার একমাত্র মেয়ে। ওর বয়স 3.5 বছর। ওর মা কালো কুসকুসে, অথচ মেয়ে দেখতে হয়েছে ফুটফুটে চাঁদের আলোয় আলোকিত। তাই আমার মা বাবা ওর নাম দিয়েছে আলো। আলো এখন আমাদের সবার চোখের মণি। গাড়ি থামার পর আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ড্রাইভার, গাড়ি থামালে কেন? স্যার সামনে জ্যাম, কি যেন হয়েছে। আমি গাড়ি থেকে মাথা বের করে একটি লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি হয়েছে, এত ভিড় কেন? লোকটি আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওখানে একটি মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় পড়ে গেছে। আমি তাকে দেখি মহিলাটি এখনো হাত পা নড়ছে।
তাকে সাহায্য করার মতো পাশে কেউ নেই। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে মহিলাটির কাছে গেলাম। মহিলাটাকে দেখে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, বাবা মা জান্নাত, তোমরা তাড়াতাড়ি এসে দেখে যাও, নিপার অ্যাক্সিডেন্ট হয়েছে। নিপা আমার দিকে তাকিয়ে আছে, ওর দুচোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমি দৌড়ে গিয়ে ওর মাথা আমার বুকে জড়িয়ে ধরলাম। নিপা, এ কি হয়েছে তোমার? কি করে হলো এসব? আমি তোমাকে চাইনি ঠিকই, কিন্তু আমি তোমার এত বড় ক্ষতি হোক সেটা কখনো চাইনি। তোমরা সবাইকে ধরো, হাসপাতালে নিতে হবে। নিপা আমাকে আরো শক্ত করে ধরে বলল, আমার সময় ফুরিয়ে গেছে, হাসপাতালে নিয়ে কোনো লাভ হবে না। মৃত্যুর আগে তোমাকে দেখতে চেয়েছিলাম, আল্লাহ আমার আশা পূরণ করেছে। আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। বাবা মা, আমাকে ক্ষমা করবেন। রিফাত, আমার বাবা মাকে বলো আমাকে যেন মা। নিপা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। নিপার অ্যাক্সিডেন্ট ওর বাসার সামনেই হয়েছিল, তাই নিপার লাশ আর জিনিসপত্র ওর বাবার বাসায় পৌঁছে দিয়ে আমরা আমাদের বাসায় ফিরে এলাম। কক্সবাজার বেড়াতে যাওয়াই হলো না। ইনশাল্লাহ অন্য একদিন না হয় পরিবার নিয়ে ঘুরতে যাব। এখন তো সারা জীবনই যেতে পারবো, কারণ আমরা একটা সুখী পরিবার। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে জানাতে বলবেন না। আর পরবর্তী নতুন গল্পের জন্য তৈরি থাকবেন। আল্লাহ হাফিজ।